কিছু করার আগেই সোহান চিবিয়ে চিবিয়ে বলল, কত টাকা দিয়ে কিনেছি আফজাল কুত্তা? প্রত্যয় হেসে বলল, তুই যত দিয়েছিস তার এক গুণও না, তবে ছোট্ট একটা ট্রিক্স খাটিয়েছি, সেটাই কাজে দিয়েছে। এটাই রাজনীতি, বুঝলি? এখানে একবার বোকামি করলে সারা জীবন পস্তাতে হবে, যেমন তুই পস্তাচ্ছিস। তোর মরণ আমার হাতেই, আমি শেষ হলে তুইও শেষ। প্রত্যয় ভ্রুচিয়ে বলল। তাই সোহান রোষপূর্ণ গলায় বলল, আমাকে পাত্তা দিচ্ছিস না তাই তো? কাজে কর্মে করে দেখাবো অতি শীঘ্রই। তোকে সহ তোর বউ পরিবারকে জ্যান্ত কবর না দিলে আমার নামও সোহান নয়, লিখে রাখ। আগামী 24 ঘন্টার মধ্যে তুই শেষ। কাকপক্ষিতেও টের পাবে না কিছু। প্রত্যয়ে চল শক্ত হয়ে এলো। এরপর আচমকাই থেমে গেল, গম্ভীর ফ্যাসফ্যাসে কণ্ঠে বলল, তোর কি ধারণা আমি বোকা? কাঁচা খেলা খেলি, এখনো এত বোকা রয়ে গেলি? এর আগেও তুই আমার অনেক ক্ষতি করেছিস। সিরাতকে উস্কে দিয়েছিস আমার নামে যা তা বলে, ওর ক্ষতি করার চেষ্টা করেছিস। এমনকি আমার বাবাকেও উল্টাপাল্টা কথা বলেছিস আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য। এসব আমি জানি না ভেবে ভুল করেছিস। আমি তোকে চরম শিক্ষা দেওয়ার জন্য বসেছিলাম এতদিন। সোহান ভরকে গেল। এসব প্রত্যয় জানলো কিভাবে? ওর তো এসব জানার কথা না। এই চিয়াটাকে সে এখনো ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। এত কিছু বলেও ভয় দেখানো গেল না, উল্টো ওকেই হুমকি দিচ্ছে। দম আছে বলতে হয় ওর। ও নিজে ভরকানো ভাব লুকিয়ে বলল, মানে কি বলতে চাচ্ছিস তুই? প্রত্যয় শান্ত স্বরে বলল, সব তো শুনলি, তাছাড়া আরও একটা কথা শুনে নে। এই যে তুই এতক্ষণ যা যা বললি সব কল রেকর্ড হয়ে আছে। অডিও রেকর্ডটা কিছুক্ষণ পর সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করবে, ভাইরাল হতে আর কতক্ষণ। এরপর বাকিটা তুই নিজেই দেখে নিস। তোর মতো কিছু আসবে যাবে, ছুঁচো মেরে হাত নোংরা করছে না আর প্রত্যয়। গুড লাক বন্ধু। মুখের উপর ফোন কেটে দিল প্রত্যয়। সোহান ভেবেই পেল না এত বড় বোকামি কি করে করতে পারলো সে। চিন্তা, অস্থিরতা, ভয় গ্রাস করে নিল ওকে। কি করবে বুঝে উঠতে পারল না। কিছু মুহূর্তেই ওর অডিও রেকর্ড সহ বিভিন্ন কুকর্মের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। সোহান দিশেহারা হয়ে একে ওকে ফোন করতে লাগলো, কিন্তু কেউই ওর প্রতি সদয় হলো না। পরবর্তীতে এই নিয়ে বেশ হুলস্থুল কাণ্ড পড়ে গেল চারিদিকে। প্রত্যয়ও ছোট্ট একটা মামলাও করে দিল ওর নামে। এতে করে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নিল সোহানকে। আর আরও একটা সত্যি জানতে পারল সে, ওর বিশ্বস্ত কর্মী মকবুলই ওর সব কার্যক্রম প্রত্যেকে জানাতো। মূলত সে প্রত্যয়েরই দলেরই লোক ছিল। এত কিছু জানতে পেরেও কপাল চাপনো ছাড়া ওর আর কিছুই করার রইল না সোহানের। বিপদে দলের কাউকেই পাশে পেল না সে। ঘরে ঢুকে প্রত্যয় দেখল সিরাত ঘুমে ধসছে চেয়ারে বসে। প্রত্যয় ওর ঘুম না ভাঙে কপালে চুমু খেতেই ধরফরিয়ে উঠল সিরাত। প্রত্যয়কে দেখে ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, ডাকবেন তো? ভয় পাইয়ে দিয়েছিলেন। প্রত্যয় শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এখানে বসে ঢুলছো কেন? বিছানায় গিয়ে ঘুমাও। সিরাত বাস্তবে ফিরে এলো, ওর গলা জড়িয়ে ধরে বলল, আপনি ঠিক আছেন তো? কত কিছু ঘটে গেল আজ। সোহান লোকটা আসলেই সব খারাপ করেছে। খারাপ জানতাম, এত বড় বদমাশ জানতাম না। প্রত্যয় হেসে বলল, তাই? আর আমি? সিরাত ওর গলা ছেড়ে দিল। এরপর কাপড় বের করে দিতে দিতে বিড়বিড় করে বলল, মোটামুটি চলে, বেশি ভালো বলবো না। ভেতরের খবরটা তো আমি জানি না। মানে? যদি আপনার খুব গায়ে লাগে আর কি, তাই বলতে চাচ্ছি না। প্রত্যয় সামান্য হাসার চেষ্টা করে বলল, বলো, যা মনে আছে। আমি এত গায়ে মাখি না। সিরাত ঠোঁট উল্টে বলল, আসলে যারা রাজনীতি করে তাদের নীতিটাই তো খারাপ। গুটি কয়েক পাবেন ভালো, তাছাড়া সবই নষ্ট চরিত্রের অধিকারী। যেমন ধরুন, বউ রেখে সুন্দরীদের নিয়ে নষ্টি ফুষ্টি করা ছাড়া আরও কত কি। জীবনে কোনো অন্যায় অবিচার করেনি এরকম কথা কোনো নেতা, পাতি নেতার বুকে হাত দিয়ে স্বীকার করতে পারবে না। ন্যায় বলতে কিছু আছে, তারা সেটা জানেই না। প্রত্যয়ের হাসি মাখা মুখটা মুহূর্তেই কালো হয়ে এলো। একদৃষ্টে চুপ করে তাকিয়ে থাকলো সিরাতের দিকে, কিন্তু এর আগে ধিক ধিক করে জ্বলতে থাকা চোখ দুটো সিরাতের নজর এড়াতে ব্যর্থ হলো। সিরাত বিড়বিড় করে বলল, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে লাগে। প্রত্যয় শুনতে পেল কথাটা, জ্বলন্ত চোখে তাকালো সিরাতের দিকে। ও পালাতে গেলেই এক হাত চেপে ধরে আটকে ফেললো। এরপর অন্য হাতে নিজের বুকে হাত রেখে বলল, আমি প্রত্যয় চৌধুরী বুকে হাত রেখে স্বীকার করছি, এই জীবনে করা আমার সবচেয়ে ন্যায়পূর্ণ কাজ হলো আমার শত্রু সিরাত আঞ্জুমকে বিবাহ করা।
বিবাহ করে ওর প্রতিটা দিন উলটপালট করে দেওয়াটাই আমার জীবনের সবচেয়ে ন্যায়ের কাজ। এও স্বীকার করছি আগামী দিনগুলোতে ওর সাথে আরও উল্টাপাল্টা কাজ করে ন্যায়ের পথে এগিয়ে যাব। কেউ ঠেকাতে পারবে না। সিরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ভাবলো এই লোকটা জীবনে শুধরানোর নয়। সেই সাথেই প্রচণ্ড হাসিও পেল ওর। সিরাত নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে ভাবলেও এই লোকটা পাগল, জীবনে শুধরানোর নয়। সেই সাথে প্রচণ্ড হাসিও পেল ওর। লোকটা এত অদ্ভুত কথা বলে মাঝে মধ্যে যে ও দ্বিধায় পড়ে যায়, কখনো ভয়ও হয়। ও হাসার প্রচেষ্টা করে বলল, এসব আবার কেমন প্রতিজ্ঞা আপনার? এরকম কেউ বলে? আমি বলি কারণ আমার লক্ষ্য তো এটাই, তোমার জীবন উলটপালট করে দেওয়া। কেন তুমি বুঝি জানতে না? সিরাত আলতো হেসে বলল। মানে বুঝিনি, কি বলতে চাচ্ছেন? প্রত্যয় গমগমে কণ্ঠে বলল, সিরাত, ইদানিং বুদ্ধিশুদ্ধি লোপ পেয়েছে তোমার, ব্যাপারটা কি? কিছু না, আসলে আমি কনফিউজড হয়ে গেছি। এক এক সময় এক এক কথা বলছেন। প্রত্যয় ওর গাল টেনে ধরল। প্রেমে পড়ে গেছেন মিসেস? সিরাত লাল হলো, নতমুখে আওড়ালো। এটাই কি স্বাভাবিক নয়? ভালোবাসা আসবে, এটা তো হওয়ারই। প্রত্যয়কে ছেড়ে দিল। এরপর অবিশ্বাস্য দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওকে ঘাবড়ে দিতে হো হো করে হেসে বলল, আমি তোমাকে সত্যি সবার থেকে আলাদা ভেবেছিলাম সিরাত, কিন্তু এখন মনে হচ্ছে তুমিও সব মেয়েদের মতো। সিরাত ভীষণ বিস্মিত হলো। আমি বুঝতে পারছি না আপনি এত অবাক হচ্ছেন কেন। এতদিন ধরে স্বামী স্ত্রী হিসেবে আমরা আছি, অন্য সবার মতো স্বাভাবিকভাবেই আমাদের সম্পর্ক এগিয়ে গেছে। এখন আপনি বলছেন আমি অন্য সবার মতো, মানে কি? প্রত্যয় শব্দ করে নিঃশ্বাস ফেল, গায়ে এলিয়ে দিল হেড পড়ে। একটু সময় চুপ থেকে এরপর ভ্রু সোজা করে বলল, তোমাকে আজ কিছু বলি। রাজনীতি করা আমার স্বপ্ন ছিল, কত ঝড় ঝাপটা পেরিয়ে ক্যারিয়ারটা গুছিয়েছি সেটা তুমি চিন্তাও করতে পারবে না। অথচ সেটা তোমার জন্য নষ্ট হতে বসেছিল। আমার জীবনে তোমার জন্য সবচেয়ে বেশি সমস্যা হয়েছে সেটা কি জানো তুমি? এত এত সমস্যা যে একটা সময় আমার মনে হতো তোমার লাশ ফেলে দেই। সিরাত আটকে উঠল, নির্বাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। ভালোই তো এতক্ষণ কথা বলছিল দুজন, তাহলে এখন এসব উদ্ভট কথা বলছে কেন লোকটা? প্রত্যয় কপালে হাত ঘষে আবারও বলল, তবে সেটা করিনি। নেহাতি তুমি মেয়ে মানুষ তাই, কিন্তু ব্যাপারটা একসময় এত এত বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেলে যে তোমাকে চরম একটা শিক্ষা না দেওয়া অবধি শান্তি পাচ্ছিলাম না। একটা কথা কি জানো, তোমাকে হাতে মেরে কাপুরুষের তকমা পেতে চাইনি, সেজন্য সহজভাবে এগিয়েছি। তোমাকে দুর্বল জায়গায় আঘাতটা করতে চেয়েছি। পরিবার, বিয়ে, স্বামী, ভালোবাসা, এসব জিনিসকেই অস্ত্র হিসেবে নিয়েছি। শারীরিকভাবে নয়, আমি তোমাকে মানসিকভাবে ভাঙতে চেয়েছি। আর দেখো, এটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করেছে। প্রত্যয় এইটুকু বলে থামলো। সিরাতের চোখ জল করছে। কি হলো এটা? প্রত্যয় প্রথম প্রথম ওকে কষ্ট দেওয়ার চেষ্টা করলেও একটা পর্যায়ে নিজের ভুলগুলিও শুধরে নিয়েছিল। তাহলে এতদিন কি ও অভিনয় করে গেছে আর অপেক্ষা করেছে সিরাত কবেই দুর্বল হবে ওর উপর? এটাই ওর ইচ্ছে ছিল। আজ যেই মনের কথাটা সাহস করে বলে দিল, তখনই সিরাতের অনুভূতিকে মিথ্যা প্রমাণ করে দিতে চাইছে। ওর মাথা যেন ভার হয়ে এলো, মস্তিষ্ক ফাঁকা লাগছে। সময় নিল একটু। অভিনয় নাকি বাস্তব বোঝা কঠিন। তবুও আড়ষ্ট হেসে বলল, সত্যি আপনি আমাকে ভেতর থেকে ভেঙে দিয়েছেন। প্রত্যয় চোখ মুখ শক্ত করে বসে রইল। কেমন অদ্ভুত লাগছে এসব স্বীকার করে। বলল, অবশেষে নিজের কার্যে সফল হয়েছি তাহলে। সিরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, অবশ্যই মিস্টার প্রত্যয়, তবে আমারও কিছু বলার আছে। প্রত্যয় ক্ষীণ স্বরে বলল, শুনছি। আসলে আমি ভেবেছিলাম যেমনই হোক আপনি তো আমার স্বামী, কোনো বিপদ হোক বা খারাপ কিছু ঘটুক তা চাইনি। সবসময় যাতে ভালো কাজ করেন, ভালো থাকতে পারেন, তাই চেয়েছি। আমি আপনার সাথে সুখী হতে চেয়েছিলাম, এর বেশি কিছু নয়। প্রত্যয় চোখে মুখে অনুশোচনার রেশ ফুটে উঠল। ছোট গলায় সে বলল, এত সহজে? আমি তো শত্রু ছিলাম। সিরাত মলিন হাসল। এরপর বলল, এগুলো তো সম্পূর্ণই মনের ব্যাপার, যখন তখন প্রেমে পড়ে যেতে পারে, হোক সে শত্রু বা মিত্র। কিন্তু চমকপ্রদ ব্যাপারটা কি জানেন? আপনি আমাকে মেরে কাপুরুষের তকমা পেতে চাননি, কিন্তু যা করেছেন তা কাপুরুষের থেকেও অধম। আমি সব কিছু ভুলে যাকে আপন করতে চাইলাম সেই আমায় পর করে দেবে ভাবিনি। মন ভাঙার কষ্টটা তবে আমি সামলে নিতে পারবো আশা করি।
কিন্তু আর কখনোই বিশ্বাস করব না। সিরাত ঘর থেকে বেরিয়ে গেল। প্রত্যয় ভেতরে ভেতরে চমকালো। সিরাত এত ঠান্ডা আচরণ করবে সে ভাবেনি। ধারণা করেছিল ও বেশ হুলস্থুল করবে, চেঁচামেচি করে বাড়ি মাথায় করে সিন ক্রিয়েট করবে, কিন্তু না, মেয়েটা এত শান্তভাবে কথাগুলো বলে দিল যে এখনও নিজেরই অস্বস্তি হচ্ছে। প্রত্যয় বিমূর্ত ভঙ্গিতে বিছানায় বসে ছটফট করতে লাগলো। নিজেকে কেমন ছোট মনের মনে হচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেও 1:30 বাজে। সিরাত এখনও ঘরে আসেনি। ওর তো আরও কিছু বলার আছে, সেগুলো শুনবে না সিরাত? আচ্ছা, রাগ করে আবার বেরিয়ে গেছে নাকি বাড়ি থেকে? আশঙ্কা বাড়ল ওর। হতচকিত হয়ে ছুটে গেল। সারা বাড়ি ঘুমে ডুবে আছে, কোথাও কেউ নেই। গেল কোথায় মেয়েটা? হন্তদন্ত হয়ে দারুণকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলো সিরাত বাইরে যায়নি। প্রত্যয় ভালো করে খোঁজ নিয়ে দেখলো সিরাত প্রত্যাশার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ও মুখ ভার করে দাঁড়িয়ে থাকলো বাইরে। এতগুলো দিন একসাথে থেকেও কখনো একে অপরকে বলা হয়নি ভালোবাসি, কিন্তু প্রত্যয় জানে এতদিনে সেও নিজেও সিরাতের প্রতি দুর্বল এবং নির্ভরশীল। ওকে ছাড়া ওর রাতে ঘুম হয় না, অস্থির লাগে, জীবন দুর্বিষহ মনে হয়। এগুলো যে ভালোবাসার অন্য রূপ সেটা সে জানে। ধরা দিতে চায় না সিরাতকে, কিন্তু আজ তো ভালো মনেই ও নিজের কুরুচিপূর্ণ দিকটা তুলে ধরেছিল সিরাতকে, যাতে নিজের মনের ভার কমে যায়। কিন্তু ভার কমার বদলে দূরত্ব বাড়িয়ে দিবে তা তো ভাবেনি। প্রত্যেকের ইচ্ছা করলেও ট্রেনের নিচে মাথা দিয়ে মরে যেতে, সবসময় সব সত্যি জানাতে নেই। এরপর সিরাত কেমন পাল্টে গেল। প্রত্যেকে এড়িয়ে চলতে শুরু করলো। ওর কোনো কাজ গোছগাছ করে দিত না, কোনোভাবেই ওর সামনে পড়তে চাইতো না। নির্বাচনের কাজে ব্যস্ত প্রত্যয় সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে বাড়ি এসে দেখতো সিরাত আগেভাগেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে নিজের মতো করে। অথচ মেয়েটা এতদিন ওকে একা করে কখনো খেত না। এরই মধ্যে মাস 1.5 কেটে গেল। বাড়ি ফিরে অন্যদিনের মতোই আচরণ পেল সিরাতের থেকে। প্রত্যয় এতদিন সব মেনে নিলেও আজ কেন যেন ব্যাপারগুলো হজম করতে পারল না। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রইল বহুক্ষণ। এরপর সিরাতকে টেনে এনে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। ঘুম ভেঙে গেল সিরাতের। ধরফুরে উঠে বসে অগ্নিময় চোখে তাকালো। প্রত্যয় কথা বলার চেষ্টা করলেও সিরাত দূরে সরে গেল। বিরক্তি নিয়ে দুহাত জড়ো করে বলল, সব প্রতিশোধ নেওয়া হয়ে গেলে আপনি অতি শীঘ্রই তালাকের ব্যবস্থা করুন। এক খাটে কোনো কাপুরুষের সাথে ঘুমাতে হয় ভাবলেই আমার বমি পাচ্ছে। সরুন তো। চোখ মুখ কুচকে দৌড়ে ওয়াশরুমে চলে গেল সিরাত। এরপর বের হয়ে ওনায় হাত মুখ মুছে বালিশ নিয়ে ডিভানে শুয়ে ঘুমিয়ে পড়ল। প্রত্যয় হতভম্ব হয়ে বসে থাকলো। নিজের মাথা চুল ছিঁড়তে উঠছে করছে। কপাল দোষে আজ তার এই দশা। কেন সে ওসব স্বীকার করতে গিয়েছিল? এমনিতেই তো ভালো ছিল সব কিছু। নতুন দিনের সূচনা। রাতে বোধহয় বৃষ্টি নেমেছিল। চারিদিকে কেমন উদাসী ঠান্ডা হাওয়া বইছে, রোদ নেই। ফোনের শব্দে ঘুম ভাঙল প্রত্যয়ের। বিরক্তি নিয়ে রিসিভ করে সব বুঝিয়ে দিল পাশের ব্যক্তিটিকে। ফোন রেখে ঘাড় ফেরাতে সিরাতকে ডিভানে বসে থাকতে দেখল। ভাবলেশীনভাবে চা খাচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে পৃথিবীর কোথাও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে চলেছে। প্রত্যয় ভ্রুকুচকে তাকিয়ে রইল। এরপর দুবার ডাকলো ওকে, সাড়া পেল না। সিরাত বেরিয়ে গেল। হতাশ প্রত্যয় উঠে ফ্রেশ হয়ে নিল। পাঞ্জাবি বের করে রেডি হতে হতে ভাবলো কীভাবে কি করলে মহারানীর মন পাবে সে। আর তো এই বিরহ সহ্য করা যাচ্ছে না। বউয়ের মন জয় করার চেয়ে নির্বাচনে জয় পাওয়া সহজ। বাইরে হালকা বৃষ্টি নেমেছে। প্রত্যেক ড্রাইভারকে তাড়া দিলেও গাড়ি বের করতে। একেবারেই রেডি হয়ে দোতলা থেকে নামার সময় সে দেখলেও সিরাত ছাড়া বাড়ির সকলেই ডাইনিংয়ে অপেক্ষা করছে ওর জন্য। সবার মুখ জলজল করছে। মুশফিকা চৌধুরী ছেলেকে দেখে আহ্লাদে ফেটে পড়ে বলল, আব্বা, আমার আব্বা এদিকে আসো। প্রত্যেক বুঝল না কিছুই। আমির সাহেব গমগমে স্বরে হেসে উঠলেন। এসো এসো, মিষ্টি মুখ করো। প্রত্যাশার চেহারাও খুশি খুশি, যেটা সচরাচর থাকে না। প্রত্যয়ের চোখ এতক্ষণে টেবিলের দিকে পড়ল। নানা পদের মিষ্টান্ন রাখা ওখানে, যেটা দোকান বসেছে। কাজের লোকগুলোর পর্যন্ত খুশি, কিন্তু কোথাও সিরাতে টিকিটিও নেই। প্রত্যয় কিছুই ধরতে পারছে না। রঘুজকে মাকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? নির্বাচন তো আরও 7 দিন পরে, এখনও তো জয়লাভ করিনি, তাহলে এত আনন্দ উৎসব কোন হিসেবে? আমির সাহেব উচ্চস্বরে হেসে উঠলেন। আমার কথা ছেলে কি বলে শুনলে? মুশফিকা চৌধুরী হাসতে লাগলেন। পুত্রকে দ্বিধান্বিত দেখে তিনি বেশ মজা পাচ্ছেন। প্রত্যাশা ঠুস করে ভাইয়ের মুখে মিষ্টি
ঠেসে দিয়ে হাসি মুখে বলল, তুমি বাবা হতে চলেছো ভাইয়া, এই নাও মিষ্টি খাও। প্রত্যয়ের গলায় মিষ্টি আটকে গেল বোনের কথা শুনে। চোখ কপালে উঠল ওর। সবাই কি মজা করছে ওর সাথে? কাশতে থাকলো সে। মুশফিকা চৌধুরী হন্তদন্ত হয়ে পুত্রকে পানি খাইয়ে দিল। প্রত্যয়ের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না উত্তেজনায়। কোনো মতে মুশফিকা চৌধুরীকে জিজ্ঞেস করলো, আমার ঘরে বসে আছে, ভাবির বোধ হয় লজ্জা লাগছে সামনে আসতে। প্রত্যাশা হেসে ভাইকে বলল। প্রত্যয় ভ্রু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, এখানে লজ্জার কি আছে? কই আমি তো পাচ্ছি না। উল্টে আমার তো বুকের ভেতর শব্দ হচ্ছে। তোমরা কি কিছু শুনতে পাচ্ছ না? আব্বু, আমার মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমির সাহেব মাথা নেড়ে হেসে বললেন, বাবা হওয়ার খবর শুনে আমারও এমন হয়েছিল। আমি তো সব কাজ ফেলে তোর মাকে সামনে বসিয়ে ওর দিকে তাকিয়েছিলাম 2 দিন। প্রত্যাশা অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো। এটা অসম্ভব আব্বু। আমির সাহেব মেয়েকে বললেন, তুমি বুঝবে না মা এই অনুভূতি। প্রত্যয়ও বোনকে থমকে বলল। আসলেই তুই বুঝতে পারছিস না, আমারও ঠিক এমনই ইচ্ছে করছে। আমির সাহেব হাসতে লাগলেন পুত্রের কাণ্ড দেখে। মুশফিকা চৌধুরীও ভীষণ আনন্দিত। তিনি দাদি হতে যাচ্ছেন। অবশেষে বাড়িতে একটা বাচ্চা আসতে চলেছে, যে সোহার মতো গুটি গুটি পায়ে হাঁটবে, আধো আধো স্বরে দাদিমা বলে ডাকবে। পুত্রের উচ্ছ্বাস দেখে তিনি হেসে বললেন, ওকে ক্লিনিকে নিয়ে যেও, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি ডক্টর সাহানার। প্রত্যেক মাথা নেড়ে মায়ের কথায় সায় জানালো। আর কোনো অভিযোগ করতে দেবে না সিরাতকে। মন দিয়ে এবার সে বউ বাচ্চার খেয়াল রাখবে। রাজনীতিতে এত সাকসেস প্রথমবারই নির্বাচনে আসার বাইরে জনগণের এত সাড়া পাওয়ার পর যতটুকু আনন্দ হয়েছিল, এর চেয়েও 1000 গুণ বেশি আনন্দ হচ্ছে বাবা হবে বলে। এক মুহূর্তে কিছু ভেবে নিজে না গিয়ে প্রত্যাশাকে পাঠালো সিরাতকে ডাকতে। প্রত্যাশা গিয়েই ফিরে এলো। এসে জানালো ও ডেকেছে শুনে সিরাত আসেনি। ওর সাথে ক্লিনিকে যেতেও রাজি হলো না। মুশফিকা চৌধুরী জানেন না দুজনের মাঝে কি হয়েছে, তবে আজ আর সেদিকে বেশি নজর দিলেন না। সিরাতের আচরণে বিস্মিত হলেও রাগ করলেন না। নিজেই বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেলেন ক্লিনিকে। প্রত্যেক নিজেরও ভীষণ রাগ হলো সিরাতের এমন আচরণে। মেয়েটা চোখের দেখা পর্যন্ত দিল না ওকে। এত রাগ, এত জেদর। রাগ করে সে নির্বাচনী প্রচারণায় যোগ দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল, কিন্তু মনটা পড়ে রইল সিরাতের কাছে। বাড়ি ফিরে খাওয়া সেরে বিছানায় শুয়ে দেশের সমসাময়িক বিভিন্ন খবর নিয়ে রিসার্চ করছিল প্রত্যয়। নির্বাচনী প্রচারণায় বেশ সাড়া পেলেও ভোটে কে হারবে কে জিতবে এটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। তবে জনগণের এত ভালোবাসা পেয়ে ওদের জন্য কিছু করার তাগিদ হচ্ছে ওর এমনিতেই। সেজন্য সমস্যাগুলো নোট করে রাখছে। একবার এক বিপদ পেয়ে গেলে জনগণের চাহিদা মাথা রেখে কোথা থেকে কাজ শুরু করলে উন্নয়ন হবে তা ঠিক করছিল। এসব নিয়ে সামান্য চিন্তাভাবনা করছিল ও। এমন সময় সিরাতকে দরজা দিয়ে প্রবেশ করতে দেখল। ভ্রু কুঁচকালো প্রত্যয়। সারাদিন পর মহারানীর এখন দেখা দেওয়ার সময় হলো, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কোনো শব্দ করল না। ফোন ঘাটার ভান করে আর চোখে বারবার সিরাতকে দেখতে থাকলো। মেয়েটার মুখে হাসির লেশ মাত্র নেই, মেঘ জমিয়ে রেখেছে। সিরাত এক পলক প্রত্যেকে দেখে বারান্দায় গিয়ে বসলো চুপচাপ। রেশমি হাওয়া, রাতের আকাশে অনেক তারা, মেঘমুক্ত আকাশে মস্ত চাঁদ ঝলমল আলো ছড়াচ্ছে। দূরের বাড়ি ঘরগুলো কেমন অন্ধকার। সিরাত এই অকৃত্রিম সৌন্দর্য উপভোগ করতে করতে পেটে হাত রেখে ভাবনায় মত্ত হলো। এই প্রত্যয় লোকটাকে নিয়ে তার আর মন খারাপ করবে না সে। এতদিন মনটা বিষণ্ণ গুমট লাগলেও আজ প্রতিটি মুহূর্ত সে অনুভব করছে সব উদ্ভট ভাবনা বাদ দিয়ে। এ কারণেই বোধহয় কথিত আছে, মা হওয়ার আনন্দটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ এনে দেয়। আবহাওয়া শীতল। এর মধ্যে সিরাত বারান্দায় বসে আছে দেখে পুত্র একটু পরে উঠে গেল। জানে যে সিরাত ওর কথা শুনবে না, সেজন্য এক প্রকার জোর করে পাজাকোলা করে ঘরে নিয়ে এলো ওকে। সিরাত ছোটার জন্য ছটফট শুরু করায় সাবধানে ওকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, আমার সাথে রাগ করেছো তাহলে আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছ কেন? আরেকবার নড়চড় করলে একটা চর বসিয়ে দেব। সিরাত শক্ত গলায় বলল, ছাড়ুন, ধরেন কেন আমাকে? আপনি ছুলে আমার নিচেকে জ্বালিয়ে দিতে ইচ্ছা করে। বাজে লোক। আমি বাজে, সেজন্যই ছাড়বো না, শক্ত করে ধরে রাখবো। প্রত্যের কথা শুনেই ওর মেজাজটা বিগড়ে গেল। ওর কথা না বাড়িয়ে ফুসফুস করতে করতে শুয়ে পড়ল। প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলে চাদর টেনে দিল ওর গায়ে। ডক্টর শাহানারার সাথে ওর কথা হয়েছে। এই সময়টা বেশ যত্ন নিতে হবে সিরাতের। মন মেজাজে যত্ন নিতে হবে, মানসিক সাপোর্ট দিতে হবে। কিন্তু এরকম আচরণ যদি করেই তাহলে প্রত্যেক কীভাবে কী করবে? ও আলো নিভিয়ে নিজেও শুয়ে পড়ল। দিন দিন যেন মানসিক
অবস্থার অবনতি ঘটছে সিরাতের। মাঝে মধ্যে বিরক্ত লাগে, কখনো কান্না পায়। প্রত্যয়ের কথা শুনলেই চেঁচিয়ে উঠতে ইচ্ছে করে। শুধু মনে হয় লোকটাকে ঠকিয়েছে। মায়ের করে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করে। কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না কখনো। সবাই ওর পরিবর্তন টের পাচ্ছিল। এ সময় এসব স্বাভাবিক। আবহাওয়া পরিবর্তন হওয়া দরকার। এই সময়টা অনেক মেয়েই নিজের মায়ের কাছে থাকতে চায়। শ্বশুর শাশুড়ি নিজে থেকেই অনুমতি দিলেন সিরাতকে। সে কোথায় যেতে চায় সিরাত জানালেও বাড়ি যেতে চায়। মুশফিকা চৌধুরী নিজে এসে দিয়ে গেলেন ওকে। এছাড়াও 4 বেলা নিয়ম করে খোঁজ নেন ওরা। ওষুধ খেয়েছে কিনা, শরীর খারাপ হলো কিনা, এসব নিয়ে তিনি প্রচুর চিন্তিত। শাশুড়ির এই আমূল পরিবর্তন দেখেও সিরাতের ভালো মন্দ কিছু অনুভূত হয় না। তবে বাড়িতে ওর দিনকাল ভালোই কাটে, মা, নীরু, সোহার সাথে হই হুল্লা করে। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। ভোটের দিন চলে এলো। প্রতিপক্ষকে বেশ বড় ব্যবধানে হারিয়ে জিতে গেল প্রত্যয়। নামের আগে যোগ হলো এমপি। তার দলের কর্মীরা উল্লাসে ব্যস্ত। তবে এসব কিছুই ছুতে পারছে না প্রত্যয়কে। সেটা তো ওর ফোন ধরে না বাবা বাড়ি যাওয়ার পর থেকে। নাম্বার ব্লক করে রেখেছে। ওর ফোন দিয়ে কল দিলেও কথা বলে না। এই যে ভোটে সে জয় পেয়েছে, খবরটা নিজের মুখে দিতে চেয়েছে সিরাতকে, কিন্তু মেয়েটা একবার গলা শুনেই কল কেটে দিয়েছে। এরই মধ্যেই শুনতে পেলেও কিছু ভোট কেন্দ্রে গন্ডগোল বাঁধিয়েছে ওর বিরোধী প্রার্থীর লোকেরা। পুলিশ আসার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে ওর দলের কিছু ছেলেকে থানায় ধরে নিয়ে গেছে। প্রত্যয়, মাহি আর অন্তকে নিয়ে ছুটে গেল সেখানে। পথে যেতে যেতে দেখলেও বিভিন্ন জায়গায় ওর জয় নিয়ে আনন্দ মিছিল বের করছে সাধারণ জনগণ। প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলে মনে মনে হাসল। বউটাও একমাত্রকে দেখতে পারে না। নির্বাচনী কার্যক্রম সামলেই প্রত্যয় এক দুপুরে এক গাড়ি ভর্তি বাজার সদাই করে গেল শ্বশুর বাড়ি। মূলত শিমুল সাহেবই মেয়ের জামাইকে দাওয়াত করেছেন তার সফলতার জন্য। কাজে ব্যস্ত প্রত্যয় এই সুযোগে বউকে দেখার লোভটা সামলাতে না পেরে সব রেখেই ছুটে গেল। দরজা খুলে দিল সিরাতের খালার মেয়ে নীরু। এবার ক্লাস 9-এ উঠেছে সে। গ্রামে থেকে ভালো পড়াশোনা হয় না বলে গত 3 বছর যাবৎ শহরে খালার বাসায় থেকেই পড়াশোনা করছে নীরু। সিরাত ফোন না ধরায় নীরুর কাছ থেকেই ওর সব খোঁজ নেয় প্রত্যয়। ওকে দেখেই নীরু উৎফুল্ল গলায় বলল, ভালো আছেন দুলা ভাই? প্রত্যয় হেসে বলল, হ্যাঁ, তোমরা কেমন আছো? নীরু হেসে বলল, আলহামদুলিল্লাহ, আপাও ভালো আছে। কোথায় সে? ঘুমায়। প্রত্যয় সৈকুচকে বলল, এ অসময়ে? হ্যাঁ, আপা দিন দুপুরে ঠিক নাই, সারাদিন ঘুমায়। প্রত্যয় হেসে ফেল। শিমুল সাহেব হেসে বললেন, দাঁড়িয়ে কেন, ভেতরে আসো বাবা। এই নিরু, শরবতের ব্যবস্থা কর, খালাম্মারে খবর দেখিয়ে। আচ্ছা যাই। বলে নীরু ছুটে গেল। প্রত্যয় এত সব বাজার সদাই করে এনেছে দেখে শিমুল সাহেব হতবাক। এই ছেলে যতবার আসে এত সব সঙ্গে নিয়ে আসে, কি একটা অবস্থা। মিনারা এসে লাজুক স্বরে বারবার আফসোস করতে লাগলেন। দুপুরের ভুরি ভোজন সেরে সিরাত ঘুমিয়ে আছে দেখে বিরক্ত করলো না প্রত্যয়। পড়ার ঘরে কিছুক্ষণ ঘুমিয়ে নিল। ঘুম ভাঙল মাগরিবের আজান শুনে। শিমুল সাহেবের সঙ্গে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি এসে দেখল টেবিলে বসে সবজি কাটছে সিরাত। প্রত্যয় অনেকক্ষণ দাঁড়িয়ে বউকে দেখে নিজের চোখের তৃষ্ণা মেটালো। পাশেই সোহা মাটিতে বসে খেলছে। প্রত্যয়ের চোখে মুখে প্রশান্তি নেমে এলো। হাসি মুখে এগিয়ে যেতেই সোহা 2 হাত বাড়িয়ে আ করে ওর কোলে আসতে চাইল। ওকে নিয়ে পাচারি করতে থাকলো প্রত্যয়। সোহা মিষ্টি হেসে বারবার ছড়ার মতো বলতে লাগলো, প্রট্টু প্রট্টু প্রট্টু। প্রত্যয় নিজের নামের দফা অবস্থা দেখে বিনিময় মুচকি হাসলো। সিরাতকে এক পলক দেখে এরপর বলল, প্রত্যেককে এখন আর ভালো লাগে না, তাই না? সিরাত শুনতে পেল কথাটা। ইচ্ছে করে যে ওকে এসব শোনাচ্ছে তা বুঝতে পারলো। সোহা গো গো শব্দ করে হেসে প্রত্যয়ের গালে সদ্য বেড়ে ওঠা খোঁচা খোঁচা দাঁড়ে ধরে টান মারল। প্রত্যয় আহ বলে চেঁচিয়ে উঠল। সিরাত টেবিলে বসেই শসা কাটছিল দেখেও এগিয়ে এলো না, বরঞ্চ বিরক্তি ভঙ্গিতে কাজে মন দিল। প্রত্যয় মুখ ভার করে সিরাতকে শুনে শুনে সোহাকে বলল, তোমার মা আমার সাথে কথা বলে না জান, বলো তো কি করি? সোহা 2 হাত এক করে তালি দিয়ে দিয়ে বলল, ভালো ভালো। প্রত্যয় অবাক হওয়ার ভান করে বলল, মারলে তো পুলিশ নিয়ে যাবে আমায়, তখন কি হবে? পুলিশের কথা শুনে সোহা ভয় পেয়ে কেটে দিল। প্রত্যয় বোকা বনে গেল। সিরাত এসে শর্মিলে ওকে নিয়ে গেল। কান্না থামানোর জন্য টেবিলের উপর বসে আল্লাহটি সুরে এটা ওটা বলতে লাগলো। সোহা ফুপে ফুপে মাকে বিচার দিল। পুলিশ আসছে মামনি। সিরাত সান্ত্বনা দিয়ে ওকে বলল, চোর ধরতে আসবে মা, তোমাকে না।
প্রত্যয়ের মনে হলে কথাটা ওকেই উদ্দেশ্য করে বলেছে সিরাত। অপমানে থমথমে হয়ে উঠল মুখ, রেগে বেরিয়ে এলো বাড়ি থেকে। এদিক ওদিক কিছুক্ষণ ঘোরাঘুরি করে সোহার জন্য কিছু কিনে রাত 10টায় ফিরে এলো। খাবারের পর্ব সেরে দ্রুত ঘুমিয়ে পড়লো। পরদিন খুব সকালেই বেরিয়ে গেল, আবার নাস্তা করতে পারল না। মিনারা বারবার করে বলে দিলেন কাজ সেরে চলে আসতে, প্রত্যয়ও আর না করতে পারল না। গধূলির রংচঙে আকাশ, সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। সিরাতের বাড়িটা বেশ পুরনো, তেমন একটা বড়ও নয়। শ্যাওলা পড়া ছাদে একটুখানি হেঁটে ডিবির উপর এসে বসলো সিরাত। হাঁপাচ্ছে ও। আজকাল হাঁটাহাঁটি ভারী কাজ করতে ভালো লাগে না ওর। ইনফ্যাক্ট কিছুই করতে ইচ্ছে করে না। খাওয়া আর ঘুম ছাড়া নড়াচড়া করতেও অলস লাগে। তবুও ঘরে আর বসে থাকা যায় না। মিনারা নীরুকে সঙ্গে করে ঠেলে ঠুলে ওকে ছাদে পাঠিয়েছেন কিছুক্ষণ হাঁটাহাঁটি করতে। নীরু ফুল গাছগুলোকে পানি দিচ্ছে। একটু পর প্রত্যয় এসে উপস্থিত হলো। সকালে বেরিয়েছিল, কাজ শেষে মাত্রই এসেছে। ঘরে সিরাতকে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে উপস্থিত হয়েছে সে। সিরাতকে দেখে হাঁপ ছেড়ে এসে ওর পাশে বসলো। তৎক্ষণাৎ সিরাত বসা থেকে উঠে পড়লো। নীরু মাথা নিচে করে নিচে চলে গেল। প্রত্যয় নিজেও উঠে কিছুক্ষণ আশপাশটা ঘুরে সামনে এসে দাঁড়ালো। সিরাতের শান্ত স্বরে বলল, তোমার সাথে কথা আছে। কোনো কথা নেই বলে সিরাত চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে প্রত্যয় ধৈর্যহীন হয়ে চেঁচিয়ে উঠল, তুমি আমার কথা শুনতে চাও না, তাহলে কিভাবে সমস্যার সমাধান হবে? নিজেকে জাস্টিফাই করার সুযোগ তো দাও। ক্ষমা কিভাবে চাইলে তুমি সন্তুষ্ট হবে বলো? আমি ঠিক তাই করব। সেদিন আমি যা বলেছিলাম সেগুলো ঠিক নয়। সিরাতের পা থেমে গেল। ঘুরে না তাকিয়ে রুক্ষ স্বরে বলল, সেদিন আপনি যা বলেছিলেন সেটাই সত্যি। প্রত্যয় এগিয়ে এসে একদম ওর সামনে পথরোধ করে দাঁড়ালো। দৃঢ় গলায় বলল, না, সেটা নয়। আমার উদ্দেশ্য এটা থাকলেও আমি পরে সেগুলো থেকে সরে আসি, শুধু তোমার জন্য। আমি নিজের অনুশোচনা থেকে সব কিছু স্বীকার করেছিলাম, মনের ভাব কমাতে। ভাবিনি তুমি এরকম রিয়্যাক্ট করবে, তাহলে কখনই বলতাম না তোমায়। সিরাত তাচ্ছিল্য ভরে হাসল। সিনেমা নয়, বাস্তব। আপনার কথা আমি বিশ্বাস করি না। আমাকে যেতে দিন। কানের কাছে ঘ্যানর ঘ্যান করবেন না। প্রত্যয় চটে গেল। আমি ঘ্যানর ঘ্যানর করি? জি করেন। আপনি বুঝতে পারেন না আমি বিরক্ত হই আপনার এইসবে। প্রত্যয় হুট করে চাপটে ধরল ওকে। এই মেয়েই, তুমি আমার সাথে এমন করছো কেন? আমার বুকটাতে আগুন জ্বলে, কষ্ট হয়, বোঝো না? সিরাতে রেগে বলল, বুঝতে চাই না, কারণ সব আপনার নাটক। আর ভুলছি না এই সবে। প্রত্যয়ের রাগে গা জ্বলে গেল। ধৈর্য ধরে রাখা কঠিন, তবুও শান্ত স্বরে বলল, আমাদের বাচ্চা কি খুব ভালো থাকবে যখন সে শুনবে তার মা তার বাবাকে বিশ্বাস করে না? মাফ করে দাও আমাকে এসবের জন্য। সিরাত কটাক্ষ করে বলল, অমানুষ জানোয়ার, বাচ্চার জন্য দরদ উতলে পড়ছে তাই না? আপনি আমাদের থেকে দূরে থাকুন। কখন আবার আমার বাচ্চাটাকে লাশ বানানোর ইচ্ছা জাগবে বলা যায় না। প্রত্যয় বাক্যহারা হয়ে গেল। এটা কিভাবে বলতে পারলো সিরাত? একটু বিশ্বাস করে না? নিজের বাচ্চার ক্ষতি করার কথা কিভাবে ভাবতে পারে প্রত্যয়? ও ধীর পায়ে ছাদ থেকে নেমে এলো। শিমুল সাহেব চা খাচ্ছেন, মিনারা নাস্তা বানাচ্ছে। নীরু ওকে দেখে বলল, দুলাভাই বসেন, খালাম্মা আপনার জন্য পায়েস রান্না করছে। প্রত্যয় ভদ্রতার খাতিরে 2 চামচ পায়েস মুখে দিল। এরপর জরুরি কাজের বাহানা দেখে বিদায় নিয়ে চলে এলো। মিনার বেগম ওর মুখ দেখেই বুঝলেন মেয়ে হয়তো আবারও কিছু বলেছে ছেলেটাকে। তিনি সিরাতকে অনেক বকাঝকা করলেন। মায়ের বকাঝকা শুনে সিরাত বিরক্ত হলো। ঘরের দরজা বন্ধ করে বসে থাকলো। অমানুষটা এত নাটক জানে যে এখন সিরাতের বাবা মা ওকে দোষ দেয়, অথচ সত্যি ঘটনাটা শুনলে তারা নিজেরাই ছাড়িয়ে আনতে চাইবে প্রত্যয়ের কাছ থেকে। কিন্তু একটা কারণেই প্রত্যয় তা করছে না, তার অনাগত বাচ্চাটার প্রতি প্রত্যয় আর ওর পরিবার ভীষণ দুর্বল। বাচ্চাটাকে কোনোভাবেই ছাড়বে না, নিশ্চয়ই নিজেদের কাছে নিয়ে নেবে। তারা ক্ষমতাধর ব্যক্তিবর্গ। সিরাত চাইলেই পারবে না কিছু করতে, আর নিজের সন্তানকে হারাতে হবে ভাবলেই মুখ কেঁপে ওঠে ওর। সপ্তাহখানেক পর শিমুল সাহেব স্কুল থেকে ফিরে জানালেন প্রত্যয়ের জ্বর হয়েছে। যে সে জ্বর না, একদম ডেঙ্গু জ্বর। অবস্থা বেশ খারাপ, হসপিটালে অ্যাডমিট। কদিন আগেই ডেঙ্গু প্রতিরোধী কর্মসূচি আয়োজনে করছিল সে, আর নিজে এখন এতে আক্রান্ত বলে শিমুল সাহেবের আফসোসে শেষ হইল না। সিরাত শুনে বাইরে তেমন প্রতিক্রিয়া দেখালো না। মিনারা বেগম তাদের সাথে এক প্রকার জোর করে হাসপাতালে নিয়ে গেলেন সিরাতকে। প্রত্যয় দলের চেলাপেলা, ভাই বন্ধু সহ রাজনৈতিক ক্ষেত্রে পরিচিত লোক দিয়ে
ওর কেবিন ভরা। ডাক্তারদের বিধিনিষেধ কেউ মানছেই না। বাইরের দরজার কাছেই দুজন চালা দাঁড়িয়ে প্রোটেকশন দিচ্ছে। সিরাত মনে মনে তাচ্ছিল্য করলো। ওকে দেখেই সবাই ভাবি ভাবি করে আদিক্ষেতা শুরু করলো। না চাইতো হাসি মুখ করে সবার সাথে কুশল বিনিময় করলো। ভাইয়ের বউ এসেছে শুনে প্রায় সবাই কেবিন ছেড়ে বেরিয়ে এলো। সিরাতরা ভেতরে ঢুকে দেখলো মুশফিকা চৌধুরী ছেলের কাছে বসে আছেন আর জ্ঞানহীনের ন্যায় চোখ বন্ধ করে হাতে স্যালাইন লাগিয়ে মশারির ভেতর শুয়ে আছে দীর্ঘদেহী প্রত্যয়। মুশফিকা চৌধুরী জোর করে টুকরো করা আপেল খাওয়াচ্ছেন ছেলেকে। প্রত্যাশা দুধের গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন, কিন্তু এসব খাওয়ার রুচি হারিয়েছে প্রত্যয়। চোখে মুখের বেহাল দশা, উস্কো খুস্কো চুল দেখে ভালো লাগলো না সিরাতে। চোখ ছলছল করে উঠল। মুশফিকা চৌধুরী সিরাতকে দেখে ডুকরে কেঁদে উঠলেন। তুমি বাড়ি গিয়ে বসে আছো? আমার ছেলেটার নিজের প্রতি একটুও খেয়াল নেই, তা তুমি জানতে? দেখো কি অবস্থা করেছে নিজের। এত জ্বর, গা ব্যথা নিয়ে কাজ করে যাচ্ছে, কাউকে বলেও নি। কি বিপদ বাঁধিয়ে বসে আছে। মিনার বেগম আটকে উঠলেন। কি বলেন আপা, বুঝলেন কিভাবে? ফুঁপে উঠলেন মুশফিকা চৌধুরী। জ্ঞান ছিল না। মাহিন ফোন করে খবর দিল, ওরাই তো ধরাধরি করে হাসপাতালে এনেছে। এরপর এসে জানতে পারলাম ডেঙ্গু। হায় হায় করে উঠলেন মিনার বেগম। মেয়ের দিকে চোখ পাকিয়ে তাকালেন। শাশুড়ি আর মায়ের সামনে চুপসে গেল সিরাত। মুখ ছোট হয়ে গেল ওর। মিনমিন করে বলল, আপনার ছেলে আমাকেও বলেনি মা। না বললে আমি কিভাবে জানবো? চেনেন তো ওনাকে। যোগাযোগ রাখে না, ফোন করে না, ঘাটতারা লোক। একটু পর প্রত্যয় নড়ে উঠল। এরপর দুর্বল চোখ খুলে তাকালো। ওর অস্ফুট গলার স্বর শোনা গেল। কেউ তেমন কিছু বুঝলো না। প্রত্যাশা বলল, ভাইয়া সবাইকে যেতে বলেছে, ভাবি তুমি না হয় একটু থাকো। মুশফিকা চৌধুরী আপত্তি জানালেন, কিন্তু পরে ছেলের কথা শুনে বেরিয়ে এলেন। সবাই বেরিয়ে যেতেই প্রত্যয় ডাকলো সিরাতকে। এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকো, আর আসবেন এখানে। সিরাত মিনমিন করে বলল, আপনি ঠিক করে দেওয়ার কে? শুনবো না আপনার কথা। প্রত্যয় কড়া চোখে তাকালো। খুব তো সাধু সাজা হচ্ছে। এসব লোক দেখানো নাটক বন্ধ করে বাড়ি যান। আমার বাচ্চার কিছু হলে আস্ত রাখবো না। আমি লোক দেখানো নাটক করছি? প্রত্যয় কপালে ভাঁজ ফেলে বলল, করেননি? ও আচ্ছা, আমি আপনাকে ফোন করি না, যোগাযোগ রাখি না, কিছু বলি না, ঘাড়তারা লোক তাই তো? তাহলে কে যেন আমার নাম্বার ব্লক লিস্টে ফেলে রেখেছে। কে যেন আমার গলা শুনলেই ফোন কেটে দেয়, বাড়ি গেলে অপমান করে তাড়িয়ে দেয়। সিরাতের গলা শুকিয়ে গেল। গুণটা এই মরমর দশায়ও ঠিক কান খোলা রেখেছে, সব শুনে নিয়েছে। তবুও জোর গলায় বলল, বেশ করেছি। ড্রামাবাজ বিশ্বাসঘাতকের সাথে এমনই করা উচিত। প্রত্যয় ধমক দিল, এত এত উপাধি যে দিচ্ছ, তুমি তো প্রথম থেকেই জানতে আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্যই বিয়ে করেছি। তাহলে কেন আমার প্রেমে পড়লে, ভালোবাসলে? আমার ক্ষমতা প্রতিপত্তি দেখে নাকি আমার রূপ যৌবন দেখে? সিরাতের রাগে দুঃখে চোখ ফেটে জল চলে এলো। ছি, আমার এখানে আসাটাই ভুল হয়েছে। আর আসবো না। বেশ হয়েছে ডেঙ্গু হয়েছে। আমার সাথে ঠকবাজি করার ফল এসব। প্রত্যয়ের মাথা গরম হয়ে গেল অবান্তর কথাবার্তা শুনে। তেড়ে মেরে উঠে বলল, যা যা ছলনাময়ী কোথাকার। ভালোবেসে আমাকে উদ্ধার করে ফেলেছে, আমি ছুলে তার গা জ্বলে। যা আমাকে মেরে এরপর আবার গিয়ে বিয়ে কর ভালো মানুষ দেখে। আমি মরে গেলেও দেখতে আসবি না, বেয়াদব মেয়ে মানুষ কোথাকার। সিরাতের গায়ে যেন আগুন জ্বলে উঠল এসব শুনে। বাইরে সবাই আছে সেজন্য কথা বাড়ালো না। দরজা খুলে বেরিয়ে এলো। প্রত্যয় পেছন থেকে গজগজ করে বলল, নির্দয় মেয়ে। মুশফিকা চৌধুরী সিরাতকে কাহিল দেখে বাড়ি পাঠিয়ে দিলেন। শিমুল সাহেব রয়ে গেলেন, তিনি পরে ফিরবেন। রিকশায় বসে সিরাত কেঁদে দিল। মিনারা ঝাড়ি মেরে বললেন, এখন কাঁদিস কেন? বাড়ি এলে দূর ছাই করিস, আবার কেঁদে বুক বসাচ্ছিস। সিরাত নাক মুখ মুছে বলল, কথা বলো না তো, বাড়ি চলো। তোর মতিগতি ভালো না, কি হয়েছে তোর? মায়ের কথা শুনে সিরাত তেলে বেগুনে চলে উঠল। আমিই খারাপ আর সবাই ভালো। মিনারা বিস্মিত হলেন। এই মেয়ের মাথায় কি গন্ডগোল আছে নাকি? আগে তো এমন ছিল না। কথায় কথায় এখন চোখের জল ফেলে। তিনি চিন্তিত মুখে বসে রইলেন। ঘাটালেন না মেয়েকে। বেশি কান্নাকাটি করলেও বাচ্চার সমস্যা হবে। সিরাত কিছুক্ষণ পর চুপ হয়ে গেল আপনা আপনি। ওনার কোনা দিয়ে চোখ মুখ মুছে রিকশার একপাশ চেপে ধরে বসল। লোকটা কিভাবে ওকে এতগুলো কথা শোনাতে পারলো? সব দোষ কি সিরাতে? ও নিজে যে এত কাণ্ড করলো, ক্ষমতার অপব্যবহার করলো, ওকে তুলে এনে বিয়ে করলো, ষড়যন্ত্র করলো, কষ্ট দিল,
সেসব কি কি ভালো কাজ যে এসে ক্ষমা চাইলেই হয়ে গেল? রিক্সা থেমে যাওয়ায় সিরাত বাস্তবে ফিরে এলো। বাড়ি এসে গেছে তারা। মিনারা বেগম মেয়েকে সাবধানে নামতে বলে রিক্সা ভাড়া মিটিয়ে দিলেন। আমি যদি গাড়ি করে পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু সিরাত রাজি হয়নি। এত বড় গাড়ি তাদের গড়িতে ঢুকবে না। তাছাড়া সিরাতের কাছে কেমন যেন বেমানান লাগে। এক সপ্তাহ হাসপাতালে কাটানোর পর প্রত্যেক খানিকটা সুস্থ হলে ওকে বাড়ি নিয়ে আসা হলো। এরই মধ্যে সিরাত আর ওকে দেখতে আসেনি, তবে প্রত্যাশার কাছে নিয়ম করে ফোন করে খবর নিয়েছে। মাঝে মধ্যে প্রত্যেক ঘুমিয়ে থাকলে তখন চুপি চুপি ভিডিও কল করে দেখেছে। সুস্থ হওয়ার পর এসব জেনে প্রত্যয় যার পর নাই রেগে গেল। দরকার নেই ওর এমন বেয়াদ্দব বউয়ের। স্বামী মরতে বসেছিল আর উনি নাকি ভিডিও করে দেখেছে। বোনের উপর কিছুক্ষণ চাচালো প্রত্যয়। প্রত্যাশা রেগে নিজের ঘরে চলে গেল। মুশফিকা চৌধুরী মাত্রই ছেলের দুপুরে খাবার নিয়ে এসেছেন। ঘরে ঢোকার মুখেই দুই ভাই বোনের চেঁচামেচি শুনে তিনি এসে বললেন, তোমার আর সিরাত দুজনের মধ্যে সমস্যাটা কি? অনেকদিন ধরে খেয়াল করছি, কিন্তু জানতে চাইনি। বলো তো ঘটনা কি? প্রত্যয় ফোন ঘাটার ভান করে ব্যস্ত স্বরে বলল, কিসের সমস্যা? কোনো সমস্যা নেই। তাহলে প্রত্যাশাকে এভাবে বললে কেন? প্রত্যয় ছোট করে বলল, এমনি সামান্য মনোমালিন্য চলছে, ঠিক হয়ে যাবে। মুশফিকা তীক্ষ্ণ স্বরে বলল, বলো কি? এই সময় ঝগড়া বিবাদ করা ঠিক না। মায়ের কিছু হলে সেটা কিন্তু বাচ্চার উপরে প্রভাব ফেলে। প্রত্যয় দীর্ঘশ্বাস ফেলে বলল, তেমন কিছু সিরিয়াস না। আমি সিরাতের সাথে কথা বলবো। আজই ওকে বাড়ি নিয়ে আসবো। কম দিন তো হলো না। প্রত্যয় গম্ভীর কণ্ঠে বলল, না, ও থাকুক, যখন আসতে ইচ্ছে করবে তখন আসবে। অহেতুক জোরাজোরি করো না। তাও ঠিক। মুশফিকা দুই পাশে মাথা নাড়িয়ে সায় জানালেন। এরপর ছেলের বারণ সত্ত্বেও নিজ হাতে তুলে খাইয়ে দিলেন। খাওয়ানো শেষে এটা সেটা বলে চলে গেলেন। গ্রাম থেকে সিরাতের দাদি মমিনা বেগম এসেছেন বাড়িতে। কুসংস্কারে আচ্ছন্ন হলেও দাদি বেশ মজার মানুষ। নাতনি মা হতে যাচ্ছে শুনে তার খুশির অন্ত নেই। সিরাতের পছন্দের সব খাবার আচার পোটলা করে নিয়ে এসেছেন সাথে করে। এমনকি কাঁথাও সেলাই করে এনেছেন। সেগুলো দেখে ভালো লাগলো, আবার অকারণে লজ্জাও পেল সিরাত। ওর খেতে ইচ্ছে করছিল বলে মিনারা হাঁসের মাংস রান্না করেছে। সারাদিন অরুচি হওয়া মুখে হাঁসের মাংস দিয়ে ভাত খেতে ভালোই লাগছে ওর। ওকে আয়েশ করে এসব খেতে দেখে দাদি আঁতকে উঠে বললেন, কিলো বুবু ছাইপাস কি গেল তো সোস? সিরাত হেসে বলল, হাঁসের মাংস। দাদি চিৎকার করলেন, এখনই ফেল এসব বুবু, এখনই ফেল। কি অলক্ষণে করবার, বউয়ের কি বিবেক বুদ্ধি হারাইছে নি? সিরাত ভ্রুকুচকে বলল, কেন, কি হয়েছে? হাঁসের মাংস খাইলে তোর পেটের বাচ্চাটা গলাও ফাঁস ফাঁস আসবো লো বুবু, খাইস না তা। সিরাত হেসে ফেলল। মিনারাও শাশুড়ি চেঁচামেচি শুনে ছুটে এলেন। ঘটনা শুনে দুজনে মিলেই বোঝাতে লাগলেন এসব কথা ভিত্তিহীন বলে। তবে সেসব কানে নিলেন না মমিনা বেগম। কথা পয়রা বিজ্ঞ হইয়া গেছো তাই না? অহন আর মুরব্বিজ্ঞ কথা শুনবা কেমনে? বাচ্চা যখন হাঁসের লাগান কথা কইব তখন এই মুনিনার কথাই মনে আসবো। আগত সিরাত আর মুখে তুলল না সেসব খাবার। এমনভাবে ভয় দেখালে তো মনের ভেতরে সন্দেহ ঢুকে পড়ে। তাছাড়া দাদির কথাও ফেলতে পারল না। অন্য তরকারি দিয়ে ভাতগুলো শেষ করে ঘরে আসতেই দেখলো সোহা নীরু চোর টেনে ধরেছে। ব্যথা পেয়ে নীরু চিৎকার করছে, তবুও ছাড়ছে না। ইদানিং সোহা বেশ দুষ্ট হয়েছে। কামড় দেয়, খামচি দেয়, চুল দাড়ি টেনে ধরে। মুমিনা বেগম বলেছেন এই মেয়ে বড় হলে তাকে এক হাটে বেচে অন্য হাট থেকে কিনে আসার ক্ষমতা রাখবে এই মেয়ে। সিরা দ্রুত গিয়ে নীরুকে ছাড়িয়ে নিয়ে ওকে ধমক দিতেই ঠোঁট ফুলিয়ে কান্না করে বলল, সব পাই পচা। সিরা তোকে জোর করে টেনে নিজের কাছে নিয়ে আদর দিয়ে বলল, এই তো আদর দিলাম, আমিও পচা? সব পাই। কি হয়েছে বলবো না। সিরাত মন খারাপ করার ভান করতে সোহা ওর গালে চুমু দিয়ে বলল, না না তুমি শুতে বলো মা। সিরাত হেসে কাছে টেনে চুমু খেলো ওকে। সোহার কোলে মাথা রেখে খেলতে লাগলো। ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে থেকে ভাবলো সোহা বড় হলে দারুণ সুন্দর দেখতে হবে, ঠিক মা সিমিনের মতো। আচমকা হুট করে ওর মনে হলো ওর বাচ্চা দেখতে কার মতো হবে, বাবা নাকি মা? সিরাত মনে মনে চাইলেও প্রত্যয়ের মতো দেখতে হলেই ভালো, কারণ সিরাত নিজেকে আহামরি সুন্দরী মনে করে না। রাতে ফোন এলো রাহির।
4th ইয়ারের ফাইনাল এক্সামে এই মাসেই, বেশি দিন বাকি নেই শুনে সিরাতের মাথায় আকাশ ভেঙে পড়ল। পড়া তেমন কিছুই হয়নি, ক্লাসও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেনি। কীভাবে সব গুছিয়ে উঠবে তা নিয়ে পড়ল চিন্তায়। তবে শিমুল সাহেব এসে বললেন এত চাপ না নেওয়ার জন্য, যতটুকু পারবে ততটুকুই যাতে কমপ্লিট করে। সিরাত বইটই খুঁজে এনে প্রিপারেশন শুরু করলো পরদিন থেকেই। মুশফিকা চৌধুরী শুনে বললেন রেজাল্ট খারাপ হলে সমস্যা নেই, ও যাতে নিজের যত্ন নিতে না ভুলে। সিরাত তাকে আশ্বস্ত করলো সে নিজে এবং বাচ্চার খেয়াল ভালোভাবেই রাখবে। ইদানিং বাচ্চার অস্তিত্ব নড়াচড়া টের পায়, সেটা শাশুড়িকে জানাতেও ভুলল না সে। এভাবেই দিন কয়েক কেটে গেল। প্রত্যয় ফোন এবার সিরাত আর কেটে দেয় না, শুধু ভালো আছি জবাব দিয়ে 30 সেকেন্ডের ভেতর কেটে দেয়। তবে প্রত্যয় এর বেশি কোনো কথা বলে না। রাগ অভিমান ভালোই জেগে ধরেছে ওর। দিনটা মেঘলা, তবে বৃষ্টি নেই। এক ঝাঁক পাখি উঠছে আকাশে, মৃদুমন্দ হাওয়ায় দুলছে পথের ধারে লাগানো বাগান বিলাসগুলো। প্রতিমন্ত্রীর অফিস থেকে মিটিং সেরে মাত্র বেরিয়েছে সে, সঙ্গে আছে মাহিন। সে অনবরত বকবক করে এতদিনের জমানো কাজে ফিরিস্তি দিচ্ছে। প্রত্যয় আনমনা হয়ে জিজ্ঞেস করলো, তোর ভাবির খবর কি? ভাবি তো 4th ইয়ারে এক্সাম চলে, পরশু থেকে শুরু হয়েছে। প্রত্যয় চট করে তাকালো মাহিনের দিকে। আমাকে জানাসনি তো তুই? মাহিন মাথা চুলকে বলল, এত কাজের চাপ মনেই ছিল না ভাই। কার সাথে আসে ও? মাহিন অকপটে জানালো, তালুই মশাই নিয়ে আসে, যাইবার সময় বান্ধবীর সাথে যাই, ওই রাহি আছে না ওর সাথে। প্রত্যয় আর কিছু বলল না। এই অবস্থায় কি করে চলাফেরা করে মেয়েটা? কতবার মাকে দিয়ে বলে পাঠিয়েছে গাড়ি করে যেতে, নিজেও বলেছে, কিন্তু এই মেয়ে নাকি গাড়ি করে যেতে ইচ্ছে করে না। প্রত্যয় একটা দীর্ঘশ্বাস ফেলে হাত ঘুরিয়ে চেক করলো, 5টা বেজে 35 মিনিট। তার মনে ইতিমধ্যেই পরীক্ষা শেষ। ড্রাইভারকে বললো গাড়িটা ভার্সিটির দিকে নিয়ে যেতে। সিরাতকে পাবে কিনা সন্দেহ, তবুও একবার দেখে আসতে চায়, কিন্তু গিয়ে লাভ হলো না, কোথাও খুঁজে পেল না। একজনকে জিজ্ঞেস করে জানতে পারলো পরীক্ষা শেষে রাহির সাথে রিক্সা করে চলে গেছে সিরাত। মেজাজ চরম খারাপ হবার মতো খবর শুনে বিরক্তিবোধ জেগে ধরল প্রত্যয়ের। 6 মাসে পড়েছে এবার। ও যে অন্তঃসত্ত্বা সেটা কেউ ভুলে গেছে? এত ছোট রিক্সা করে যাওয়াটা কি ঠিক? ওদের বাড়ির ওদিকে রাস্তাগুলো তেমন ভালো না, ইচ্ছে করছে থাপড়ে ওর গাল লাল করে দিতে। পরদিন সিরাত পরীক্ষা শেষে বের হয়ে দেখলো মুষলধারে বৃষ্টি নেমেছে। বাড়ি ফিরে নিয়ে ওর চিন্তা হলো। রায়ের সাথে মলিন মুখ করে বৃষ্টি থামার অপেক্ষা করতে লাগলো ও। খানিকক্ষণ পর ঝাপসা চোখে সিরাত দেখলো কালো রঙের পাজারো গাড়িটা গেটের সামনে দাঁড়িয়েছে, আর ভেতর থেকে একটা কালো ছাতা নিয়ে বেরিয়ে এসেছে প্রত্যয়। সাবধানে পা ফেলে দ্রুত হেঁটে এসে দাঁড়ালো সিরাতের সামনে। ছাতা নামিয়ে চুল হালকা ছেড়ে ব্যস্ত কণ্ঠে বলল, দ্রুত চলো। সিরাত শক্ত গলায় বলল, বৃষ্টি এক্ষুনি থামবে, আমরা যেতে পারবো, আপনি যান। রাহি বিস্ময়ে ভাব নিয়ে ওকে দেখলো। প্রত্যয়ের চোয়াল শক্ত হয়ে এলো। রাহি পরিস্থিতি বুঝতে পেরে বলল, পাগল নাকি তুই? বৃষ্টির মনে হয় না আজ থামবে। এই অবস্থায়ও তোর জেদ গেল না। যা তোর ভাইয়ার সাথে, আমি যাই। প্রত্যয় রাহিকে বলল, তুমিও চলো। বৃষ্টিতে কিভাবে যাবে? রিক্সা করে, সমস্যা হবে না। এতক্ষণ তো সিরাতের জন্য দাঁড়িয়েছিলাম, এখন আপনি এসে গেছেন, আমি তাহলে যাই। প্রত্যয় বলল, একদম না, আমি নামিয়ে দেব, চলো। আর তোমার গাদি বান্ধবীকেও নিয়ে আসো, নয়তো জোর করে তুলে নিয়ে যাব। রাহি হাত ধরে টানতে লাগলো। অগত্যা বাধ্য হয়ে পেছনের সিটে গিয়ে বসে পড়লো। প্রত্যয় এসে ড্রাইভিং সিটে বসলো। বৃষ্টি ভেজা রাস্তায় গাড়ি চলতে শুরু করলো। রাহিকে ওর মেসের সামনে নামিয়ে দিয়ে আবার চলতে শুরু করলো। এরই মধ্যে বৃষ্টির তেজ কমে এলো। লুকিং গ্লাস দিয়ে সিরাতকে দেখে প্রত্যেক গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছো? ভালো। সাথে সাথেই জবাব দিল সিরাত। এরপর চুপ করে গেল। প্রত্যয় একটু পর গাড়িটা রাস্তার একধারে থামালো। সিরাত একটু ঘাবড়ালো। প্রত্যয় স্টিয়ারিং ধরে ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, বাচ্চার বাবা ভালো নেই। সিরাত চুপ করে থাকায় মেজাজ বিগড়ে গেল। প্রত্যয় চট করে দরজা খুলে পেছনে এসে বসতেই সিরাত আটকে উঠল। ব্যাপারটা বুঝতে না দিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করলো। প্রত্যয় ওর পাশে বসে পূর্ণ দৃষ্টিতে বউকে দেখতে লাগলো। কতদিন দেখে না এমন চাহনি দেখে খানিকটা শিউরে উঠল সিরাত। প্রত্যয় বিষণ্ণ গলায় বলল, তোমাকে ছাড়া আমার আর ভালো লাগে না। বাড়ি ফিরে তোমার মুখ না দেখে কতদিন কাটিয়ে দিলাম বলো তো। সিরাত নির্লিপ্ত স্বরে বলল, দেরি হয়ে যাচ্ছে, আমাকে ফিরতে হবে, চিন্তা করবে সবাই। প্রত্যয় বলল,
না, করবে না। সিরাত বুঝলো বাড়িতে জানে, তবুও বিরক্তি নিয়ে বলল, আমি ক্লান্ত, দেখতে পাচ্ছেন না? এক্ষুনি যেতে চাই। প্রত্যয়কে জড়িয়ে ধরল। হুট করে এমন করায় চেঁচিয়ে উঠল সিরাত। প্রত্যয় না ছেড়ে আরো শক্ত করে ধরে ডান হাতটা আস্তে করে নিয়ে কামিজের নিচ দিয়ে সিরাতের হালকা উঁচু হওয়া উদরে রেখে বলল, আমি ওকে অনুভব করতে চাই সিরাত, তুমি কেন বুঝো না? আমাকে মাফ করো আর না করো এখন আর কিছু যায় আসে না, তবে তোমাকে আমি কখনো ক্ষমা করব না আমাকে এত কষ্ট দেওয়ার জন্য। সিরাত কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। প্রত্যয়কে ছেড়ে সোজা হয়ে বসলো। ওর দিকে দৃষ্টি রেখেই বলল, আমার কতগুলো স্বপ্ন ইচ্ছে তুমি মাটি করে দিচ্ছ জানো তুমি? আমি কি বারবার বাবা হব যে সব অনুভূতি একাই নিয়ে নিচ্ছ আমাকে ভুল বুঝে? সিরাত হাসি চাপতে পারল না। প্রত্যয় অবাক হয়ে গেল। হাসির প্রতিটা শব্দ ওর বুকে তীর গেঁথে দিচ্ছে, যেন ওর ছটফটানি মৃত্যুতে উল্লাস করছে এই মেয়ে। এক ঝটকায় কাছে টেনে চুমু খেলো ঠোঁটে। হতভম্ব হয়ে চুপ হয়ে যাওয়া সিরাতকে এরপর রাগ রাগ কণ্ঠে বলল, জানি আমাকে এখন আর ভালোবাসো না তুমি। আচ্ছা, বাসতে হবে না। তুমি আমার পথের সঙ্গী না হতে চাইলেও সত্যি বলছি আমি তোমার পথের ধুলো হতে চাই। আমাকে মাঝ রাস্তায় ফেলে চলে যেও না প্লিজ। কি যে হলো, সিরাতের মনটা যেন বরফের ন্যায় গলে একটু পানি হয়ে গেল। কথাগুলো নাটকীয় মনে হলেও প্রত্যেকের চোখের দৃষ্টিতে সে মিথ্যে কিছু দেখল না, বরঞ্চ খুঁজে পেল আকুলতা। সিরাত বারান্দায় দাঁড়িয়ে দৃষ্টি দূরে, আকাশে আজ রোদ নেই, চারিদিকে কেমন বিষণ্ণ ভাব। তেমনি সিরাতেরও হাজারো চিন্তায় মশগুল মস্তিষ্কটা যেন খুব ক্লান্ত। আজ খুব করে বাইরে যেতে মন চাচ্ছে, ঘোরাফেরা করতে ইচ্ছে করছে। ইতস্তত করে মিনারাকে গিয়ে জানালো নিজের ইচ্ছের কথা, কিন্তু মা দাদি থেকে মুখ ঝাঁটা ছাড়া আর কিছুই পেল না। দাদি ধমকি সুরে বলল, এই ঝড় বৃষ্টির দিনে এত গুলাগুলি কি লো? কুবাতাস লাগবো শরীরেও। বইয়া থাক ঘরে দরজার বাড়ি লাগায়া। পোয়াতি মাইয়া গো, অহন এত রং করবার সময় না। মিনারাও শাশুড়ির কথায় সায় জানালেন। বাবার দিকে আশা নিয়ে তাকেও লাভ হলো না। শিমুল সাহেব পত্রিকাতে চোখ বুলাতে বুলাতে বললেন, জেদ করিস না মা, এখন যার কোনো সময় না। দাদি বললেন, নাত জামাইয়ের অনুমতি ছাড়া পোয়াতি মাইয়া কই যাবি তুই? কিছু হইলে তো আমাগো ছাড়বো না তোর নেতা জামাই। সিরাতের ভীষণ কাঁদতে ইচ্ছে করলো। বেজার মুখ করে ঘরে চলে এলো। কোথাও শান্তি পাচ্ছে না, মন খারাপ করে বসে রইল অনেকক্ষণ। ঘোর ভাঙলো আচমকা একটি কাণ্ডে। ঠোঁটের হাসিটাও চওড়া হলো তক্ষুনি। পেটের ভিতর নড়চড় করা অস্তিত্বটা যেন ওর ভাবনাগুলিকে পাল্টে দিল এক লহমায়। আসলেই তো এত সুন্দর বাবা হওয়ার অনুভূতিগুলো থেকে সে সত্যি বঞ্চিত করছে প্রত্যয়কে। কিছু মুহূর্ত গভীর চিন্তায় ডুব দিয়ে ফোনটা হাতে নিল। আনব্লক করলো সে প্রত্যয়কে। সেদিন মানুষটার আকুলতা টের পেলেও হ্যাঁ না কিছুই বলেনি, কিন্তু এখন মা দাদির মুখ ঝামটাকে এক কথা নিজের আপন বলতে ওই মানুষটাকেই মনে হলো ওর। সিরাত কল করলো ওর ভালোবাসার পুরুষটিকে, যাকে সে দিনের পর দিন অভিমান করে দূরে সরিয়ে রেখেছে। মন শক্ত করে কল করলো ও প্রত্যয়কে। দুবারের মাথায় রিসিভ হলো, তবে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ইতস্তত করে ক্ষীণস্বরে বলল, আমার বাইরে যেতে ইচ্ছে করছে এক্ষুনি, এই মুহূর্তে। ওর কথা শেষ হওয়ার আগেই প্রত্যয়ের চমকিত স্বর শোনা গেল, আমি আসছি এক্ষুনি। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আমার বউ তার ইচ্ছে আমাকে জানিয়েছে। বৃষ্টিকে ভয় পাই নাকি আমি? তা নয়। আর যত ঝড় বৃষ্টি হোক না কেন, ঘরণীর মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবে তার বর। প্রত্যয়ের বলা কথাগুলো ঝড়ো হাওয়ার বেগে হৃদয়ে নাড়া দিল। সিরাতের কপালের ভাঁজ নরম হয়ে এলো। মন খারাপের ভাবটা নিমেষে হারিয়ে গেল ধোঁয়াশার ন্যায়। এই পুরুষটি কিভাবে ওর মন ভালো করে দিতে পারলো 2-3টা শব্দতে? নিজের পুরুষ বলেই কি সিরাত তৈরি তো হলো। তবে আয়নায় অপলক নিজের দিকে তাকিয়ে রইল। ইদানিং একটু মেদ বেড়েছে, দেখতে কেমন অচেনা মনে হয় নিজের কাছে নিজেকেই। ওর লজ্জা লাগলো কেমন যেন, তাই শ্বাসকষ্টটা একদমই করলো না। ঘন্টাখানেক পর মেসেজ এলো ফোনে, এই বউ দ্রুত কিন্তু সাবধানে আসবে, নিচে আছি। সিরাত হেসে ফেললো। এই লোকটা আজকাল প্রায় ওকে বউ বলে ডাকে। ব্যাগটা নিয়ে ঘর থেকে বেরোতেই মিনারা অবাক হয়ে বলল, কই যাস এখন? সিরাত গায়ে মাখলো না কথা। মা বাবা দাদির উপর অভিমানে গাল ভারী হয়ে আছে ওর কিছুটা। অন্যরকম সুরেই বলল, আমি আমার বরের সাথে ঘুরতে যাচ্ছি, আশা করি এবার আর তোমাদের সমস্যা হবার কথা নয়। মিনারা অবাক হয়ে বললেন, পাগল হলি? একটা চর মারবো বেয়াদব। জামা এসেছে নাকি? নিচে অপেক্ষা করছে, আমাকে নিয়ে বাইরে যাবে। মিনারা শাসনের সুরে বললেন, নিশ্চয়ই তুই জেদ করেছিস
আরে বাইরে আকাশের কি অবস্থা দেখছিস না? জামাইকে বল ঘরে আসতে। কত সময় পড়ে আছে ঘোরাফেরার, এখনই যাওয়ার কি আছে? সিরাত মুখ গোছ করে বলল। কারণ আমার এক্ষুনি ইচ্ছে করছে, পরে না। মিনারা আটকাতে চাইলেও শিমুল সাহেব ইশারায় তাকে বারণ করলেন। ইদানিং বড্ড জেদ করছে মেয়েটা। সিরাত নামতেই দেখলো প্রত্যয় গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কানে ফোন। ওকে দেখে ফোনটা কেটে এগিয়ে এসে বলল, কোথায় যাবে? সিরাত জানে না সে কোথায় যাবে, চিন্তাও করেনি। শুধু এই অদ্ভুত সুন্দর বিকেলটা ঘরে কাটাতে ইচ্ছে করছিল না বলেই বাইরে বেরোনো। খানিকটা রুষ্ট গলায় ও বলল, জানি না। প্রত্যয় এহেন কথা শুনে নি আর নিজেই বলল যেতে চায়। এখন বলছে জানে না। অদ্ভুত। এক মুহূর্ত চেয়ে থেকে এরপর ভ্রু কুচকালো। তাহলে? সিরাত ভরকে যাওয়া কণ্ঠে বলল, আপনি এত প্রশ্ন করছেন কেন? ডেকে অপরাধ করে ফেললাম নাকি? এমনি এমনি কোথাও যেতে চাই। প্রত্যয় ওর বোকামি বুঝে হেসে ফেল। সিরাত গম্ভীর মুখভঙ্গি করে দাঁড়িয়ে ওকে দেখে মুখ ভ্যাংচালো। প্রত্যয় সরু গলায় বলল, চলো। সিরাত বিস্ময় প্রকাশ করলো। কোথায়? এমনি এমনি জায়গায় চলো, নিয়ে যাই। প্রত্যয় ঠোঁটে করে বাঁকা হাসি। সিরাত গাড়িতে এসে বসলো। প্রত্যয় গাড়ি স্টার্ট করলো। সিরাতের কাণ্ড কীর্তি ওর মজা লাগছে। আনমনে বলে ফেললো, প্রেগনেন্ট মায়েদের যে অমন অদ্ভুত অদ্ভুত ইচ্ছে হয় তা দেখার জন্য হলেও প্রতি বছর তোমার প্রেগনেন্ট হওয়া উচিত। সিরাতের লজ্জায় বিস্ময়ে রাগে চোখ ফেটে জল পরি পড়লো দুফোঁটা। প্রত্যয় ওর অদ্ভুত আচরণে কিং কর্তব্য বিমূঢ়। কি এমন বললো সে? মজা করেই তো কথাটা বলেছে। তার বউ এসব ছোটখাটো মজা কবে থেকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে? ও এবার গাড়ি থামালো, গলা ছাড়া দিয়ে বলল, আমি মজা করে বলেছি। সিরাত রেগে বলল, আমাকে অপমান করে তো মজা পান? আমি ভুল ছিলাম। সত্যি আপনি আগের মতোই আছেন, একটুও বদলাননি। আরে বাবা, মজাও করতে পারবো না? না, যারা বউকে অপমান করে সুখ পায় তাদের মজা করার অধিকার নেই। প্রত্যয় ওর হাত দুটো নিজের মুঠোয় নিল। এরপর ব্যাকুল স্বরে বলল, অপমানও করিনি, সুখও পাইনি। আমার বউ কাঁদবে, আমি এরকম কোনো কিছু ইন্টেনশনালি করতে চাইনি। আচ্ছা, আর কখনো এরকম বলবো না। তুই মানো না, তবে আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। তোমাকে অপমান করা মানেই তো আমার অপমান, আর নিজেকে অপমানিত করে। বোকারা, আমি কি বোকা? সিরাত নিশ্চুপ। রাগ কমেছে, পেটের মধ্যে কেমন ছুঁচো দৌড়াচ্ছে। প্রত্যয় একবার দেখে ওর গাল মুছে দিয়ে এরপর বলল, এই মেয়ে, কাঁদবে না। দেখো, তোমার কান্না দেখে বৃষ্টি শুরু হয়ে গেছে। হোক। তবে আমাকে ডাকলে কেন? প্রত্যয় টুক করে গালে চুমু খেলো। সিরাত অবাক হয়ে বলল, আপনি ইদানিং মুভি টুভি বেশি দেখছেন তাই না? প্রত্যয় হতাশ হয়ে বলল, কি আর করবো বলো, রাতটা কাটাতে হবে তো। মুভি সিরিজ ছাড়া আর কি আছে বলো? প্রেমিকা তো নেই যে প্রেম করব, আর বউ তো দূর দূর করে কবেই তাড়িয়ে দিয়েছে। সিরাত চোখ পাকিয়ে তাকালো। এই আপনি কি সব দেখেন বলুন তো? একটু বেশি আদর আহ্লাদ দেখাচ্ছেন, কোথা থেকে শিখলেন? প্রত্যয় বউয়ের কথা শুনে ভ্রু কুচকে ফেলল। অতঃপর কথার মানেটা বুঝতে পেরে ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে জোরালো শব্দে হেসে উঠল। ও নো! সিরাত সেই হাসির শব্দে কেঁপে উঠল। সেই সাথে রাগও হলো ওর। কত নির্লজ্জ এই মানুষটা, আর কথাই বলবে না সে। বাইরে তখন সন্ধে নেমেছে। ইলশেগুড়ির বৃষ্টি ঝরছে টুকটাক। পিচঢালা রাস্তা ভিজে গাঢ় কালচে রং ধারণ করেছে। মৃদুমন্দ ঠান্ডা বাতাস, মানুষজন কম, দোকানপাট, রেস্টুরেন্টেও তেমন ভিড় নেই। সিরাতের পেট খিদে চোচো করছে, কিন্তু বলতেও পারছে না প্রত্যয়কে। এদিকে বইয়ের মান অভিমান ভাঙানোর চক্করে, অন্যদিকে মনোযোগ নেই ওর। শুধু ব্যাকুল গলায় নিজের মনের কথাগুলো বলে চলেছে। সিরাত একটা সময় ওকে থামিয়ে দিয়ে বলল, কিছু খাবো। প্রত্যয় বোকার মতো তাকিয়ে রইল। কথাটা বুঝতেই সময় লাগলো একটু। এতক্ষণ যাবৎ বউটা বাইরে না খেয়ে আছে, আর ও কিনা খেয়ালই করেনি। আহামক সে। তবে মনে মনে একটু খুশিও হলো প্রত্যয়। সিরাত স্বাভাবিকভাবেই ওর কাছে নিজের খিদের কথা জানিয়েছে বলে। রাস্তার ওপাশে বিশাল এক চাইনিজ রেস্তোরাঁয় লটে গাড়ি থামালো প্রত্যয়। জিজ্ঞেস করে ওখানে যেতে চায় কিনা সিরাত, কিন্তু ও যেতে চাইল না। প্রত্যয় ছাতা হাতে বেরিয়ে জিজ্ঞেস করলো, কি খেতে চাও বলো আমায়? সিরাত আশেপাশের পরিস্থিতি এবং আবহাওয়া দেখে ভাবলো বৃষ্টি ভেজা পরিবেশে গরম গরম চা বিস্কুট খাওয়ার মজাই আলাদা। সেজন্যই বলল, চা বিস্কুট। প্রত্যয় অবাক গলায় বলল, এসব কোনো খাবার হলো? পেট ভরবে নাকি অন্য কিছু বলো, ভারী খাবার। সিরাত বিরক্ত হলো। আনতে হবে না, আমাকে বাড়ি দিয়ে আসুন। এক্ষুনি যাচ্ছি বলেই দ্রুত পায়ে চলে গেল কাছের একটা ক্যাফেতে। সিরাত ওর যাওয়া দেখলো। কয়েক মিনিটের মধ্যেই ফিরে এলো। সিরাত দরজা খুলে দিতেই ভেতরে এসে বসলো। হাতে চায়ের ফ্লাক্স আর 2-3 রকমের কুকিজের প্যাকেট।
সিরাত বিস্মিত হলো। এ কি, চা খাবো বলেছি, এতটাও নয় যে ফ্লাক্সে করে আনতে হবে। প্রত্যয় থমকে উঠল। তোমাকে এত ভাবতে হবে না, খেতে চেয়েছো এনে দিয়েছি, আবার কথা কিসের? আপনি আসলেই একটা জাতা। প্রত্যয় কানে তুলল না ওর কথা। ওয়ান টাইম কাপে চা ঢেলে এগিয়ে দিল সিরাতের দিকে। প্যাকেট থেকে কুকিজ বের করে বলল, নাও। সিরাত কাপে চুমুক দিতে দিতে বলল, আপনি খান। নিজেরটা খাও, পরে বাকি সব। এরপরই ওর খাওয়া দেখে কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো, আচ্ছা শোনো, মানে কি? প্রত্যয় ইতস্তত করলো একটু। মানে আমার বাচ্চাটা তোমার চাই ভাগ বসালে তোমার রাগ হবে না? বোকার মতো প্রশ্ন শুনে সিরাত চোখ রাঙালো। শুধু চা না, আমার সব কিছুতেই আপনার বাচ্চা ভাগ বসায়। আমি আর কি করব বাচ্চার বাপকে? প্রত্যয়ের মুখে আধা নেমে এলো। গালাগাল দিয়ে উদ্ধার করো। ঠিক তাই। সিরাত মুখ শক্ত করে বলল। প্রত্যয় গাড়ি ঘুরিয়ে নিল। এরপর ফোন দিল কাউকে। সিরাত দেখলো ওকে। কথা শুনে মনে হলো মায়ের সাথে কথা বলছে। সিরাত খানিকটা বিস্মিত হলো যখন শুনলো ও এখন শ্বশুরবাড়ি যাবে। ও আঁতকে উঠল। এ মা, আমি ওখানে যাব না, বাড়ি দিয়ে আসুন প্লিজ। প্রত্যয় ফোন রেখে বলল, তার হচ্ছে না আমার ঘরণী, এই গুলটু মুলটু বউ ছাড়া আর একদিনও চলবে না আমার। নির্ঘাত মৃত্যু হবে বউ বাচ্চার অনাহারে থাকতে থাকতে। সিরাত অনুনয় করলো, না আমি যাব না, লজ্জা করে আমার এইভাবে ওনাদের সামনে ঘোরাঘুরি করতে। প্রত্যয় এহেন কথায় বড্ড হাসলো। করুক লজ্জা। আপনি কিন্তু ঠিক করছেন না। প্রত্যয় এবার কঠিন হলো। ভয় দেখানোর উদ্দেশ্যেই সে কিছু অবান্তর কথা বলল। সতীন আনলে ঠিক হবে তাই না? শয়তান এমনি আমাদের মাঝে ঢুকে বসে আছে, সুযোগ পেলেই মাথায় চড়বে। যেমন এখন তোমার মাথায় চড়ে আছে। আশকারা দিলেই দেখবে তোমার স্বামী বিয়ে করে মাসটা নিয়ে এসেছে। সিরাত হতবাক হয়ে গেল। খারাপ হোক ভালো হোক তবু স্বামী তো। সতীনের সাথে স্বামীর ভাগাভাগি করার মতো এতটা দয়ালু সে নয়। এমনিতেই নেতা মেতার আশেপাশে মেয়ের অভাব হয় না। দারুণ সুন্দরীও বটে তারা। তুলনা করলে এর মধ্যে সিরাত আর এহেন কি সুন্দরী। স্বামীর হতে পরনারীতে আসক্ত না হওয়ার সুযোগ পায়, সেজন্যই সিরাত আর কথা বাড়ালো না। শ্বশুরবাড়িতে ফিরে এলো। মুশফিকা চৌধুরী বেশ আয়েশ করে বৌমাকে বরণ করলেন। খুশি যেন তার আর ধরে না। সিরাতকে নিয়ে ওর ঘরে এলেন। হাতের কাছে প্রয়োজনীয় সব গুছিয়ে দিলেন। অনাগত নাতি নাতনির জন্য কি কি শপিং করেছেন সব দেখাচ্ছে উৎফুল্ল মনে। সিরাত অবাক হলো। এরকম ভালোবাসা যেন ও নতুন পাচ্ছে। প্রত্যাশাও তাল মিলিয়ে ভাবিকে এতদিনের গল্প স্বল্প করছে। সংসারের মানেটা যেন হুট করে এই দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল সিরাতের মন মস্তিষ্কে। কিছু কথা মুখে বলতে হয় না, মুখ দেখে বা অপমানুষের আচরণেই বোঝা যায়। প্রত্যয় দরজায় দাঁড়িয়ে সেরকম সিরাতকে দেখছে, ওর মন করার চেষ্টা করছে। মুখ ফুটে না বললেও প্রত্যয় জানে সিরাতের রাগটা সব গলে পানি। ও আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়ানো সিরাতের দিকে এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুলগুলো মুছে দিতে দিতে বলল, রাত জেগো না, শুয়ে পড়ো। সিরাত ছোট্ট করে বলল, আপনিও। রাগ কমেছে? ভালোবাসার মানুষটি যখন নিজের মনোভাব প্রকাশ করে ফেলে, বারবার ছুটে আসে, তখন মনে হয় সৃষ্টি হয় চঞ্চলতা, উদ্বিগ্নতা। হৃদয় হয়ে ওঠে ব্যাকুল। মান অভিমান পাল্লা তখন চাইলেও আর দীর্ঘ করা যায় না। সিরা দুপাশে মাথা নাড়ল। প্রত্যেক বার ভাবুক হলো। তার বউয়ের মোট সুইংটা সে ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারছে না। তবুও বুকের ভেতর সে অদ্ভুত প্রশান্তি। ছোটখাটো দীর্ঘশ্বাস ফেলে সে নিজের নাক খুঁজল সিরাতের নাকে। অস্ফুট স্বরে বলল, যাক, অবশেষে এই অধম নিস্তার পেল। তবে এরই মধ্যে কেটে গেল কয়েকটা মাস। আজ বসন্তের প্রথম দিন। ফাল্গুনী হাওয়া গায়ে লাগিয়ে গাছগাছালি সেজেছে নতুন সাজে। সেই সাথে আনন্দের সাথে বসন্তকে বরণ করছে সকলেই। প্রত্যাশা তৈরি হচ্ছিল তার ভার্সিটির প্রোগ্রামে যাওয়ার জন্য। সিরাত তাকে সাজিয়ে দিচ্ছে। তার ভারী শরীর, পেট আগের থেকে কিছুটা উঁচু হয়েছে। হাঁটাচলা করতে হয় সাবধানে। এরই মধ্যে এক গ্লাস পানি খেলো সিরাত, কিন্তু পানিটা খাওয়ার কিছু মুহূর্ত পরেই কেমন অদ্ভুত এক যন্ত্রণা অনুভব করলো। তেমন একটা পাতা দিল না। সুন্দর করে শাড়ি পরিয়ে দিল প্রত্যাশাকে। কুচি ঠিক করে দেওয়ার জন্য খানিকটা ঝুঁকতেই যন্ত্রণাটা আচমকাই প্রকট হয়ে গেল। কিন্তু চিৎকার দিয়ে নেতিয়ে পড়তে নিলেই প্রত্যাশা ধরে ফেলল। চেঁচিয়ে মাকেই ডাকলো। মুশফিকা যদি হন্তদন্ত হয়ে ছুটে এলেন। খানিকটা বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়ে দ্রুত স্বামী ছেলেকে ফোন করলেন। এরপর ড্রাইভারকে বললেন গাড়ি বের করতে।
প্রত্যয় গুরুত্বপূর্ণ এক সমাবেশে যোগ দিতে মাহিনকে নিয়ে শহরের বাইরে। তখন ফোন ছিল মাহিনের কাছে, রিসিভও করলো সে। ঘটনা শুনে তড়িঘড়ি করে খবরটা দিতেই প্রত্যয় বিস্ময়ের সীমা রইল না। আজই হতে হলো এসব কাণ্ড। সমাবেশের আয়োজকদের ব্যাপারটা বুঝিয়ে সেখান থেকে একভাবে বেরিয়ে এলো ওরা। এদিকে গাড়িতে বসে প্রচন্ড ঘামতে শুরু করলো। উদ্বিগ্ন হয়ে বারবার ঘড়ি দেখছে প্রত্যয়। এত বছরের রাজনৈতিক কেরিয়ারে কখনো কোনো সমস্যা এহেন দুর্বল প্রত্যয়কে কখনো দেখেনি মাহিন। রাস্তায় তখন ভীষণ যানজট, গাড়ি আগানো যাচ্ছে না। বিরক্তিতে তেতে হয়ে উঠল মন। ট্রাফিক পুলিশের থেকে জানা গেল এই যানজট ছুটতে ঘন্টা লেগে যাবে। উত্তেজনা চিন্তার মধ্যেই ফোন এলো প্রত্যয়ের। মাহিন সেটা রিসিভ করলো। এরপর কলটা কেটে প্রত্যয়ের দিকে পানির বোতল এগিয়ে দিতে দিতে ঢোক গিলে বলল, ভাই, আমাদের ভাতিজি মানে আপনাদের মাইয়া হইছে। প্রত্যয় বেমালুম পানি খাওয়া ভুলে অবিশ্বাস্য দৃষ্টিতে মাহিনকে দেখলো। গলা ধরে এলো ওর। কোনো মতে বলল, যানজট কি ছাড়বে না? চলো হেঁটে চলে যাই। মাহিন বলল, হেঁটে গেলেও কয়েক ঘন্টা লাগবে, আর একটু অপেক্ষা করে দেখি, নয়তো আর চিন্তা করা যাবে। প্রত্যয় আর কিছু ভাবতেই পারলো না। আমির সাহেবের আত্মীয় স্বজন বেশি, কিছু একটা হলেই দল পেতে সকলে ছুটে আসে কি হয়েছে না হয়েছে দেখতে। কিন্তু অনাগত নাতি নাতনি আসার খবরটি তিনি এখনই সবাইকে জানালেন না। শহরের সবচেয়ে বড় এই প্রাইভেট হসপিটালটি বড্ড আধুনিক। এখানে পেশেন্টদের স্বার্থেই জনসমাগম কম রাখার নির্দেশ আছে। সেজন্য আমির সাহেব শুধুমাত্র নিজের আর সিরাতের পরিবারের ব্যতীত কাউকে ডাকেননি। মুশফিকা চৌধুরী করিডোরে ওয়েটিং রুমে বসে মিনারের সাথে চিন্তিত মুখ করে বসে আছেন। কি হয় না হয় কে জানে, তবে সকলের একটাই চাওয়া, মা বাচ্চা যাতে ঠিক থাকে। একটু পরে একজন নার্স এলেন কাঙ্ক্ষিত শিশুটিকে নিয়ে। মুশফিকা চৌধুরী চোখে মুখে জল, ঠোঁটে উপচে পড়া হাসি। গদগদ ভঙ্গিতে আমির সাহেব আর শিমুল সাহেব কোলাকুলি করলেন। তোয়ারিতে মরিয়ে থাকা শিশুটিকে দেখে দুই পরিবারের সকলেই হুমড়ি খেয়ে পড়ে। সকলের চোখে মুখে উপচে পড়া আনন্দ। এর কোলে ওর কোলে নিতে নিতে কণা শিশুটি দেখতে কার মতো হয়েছে তা নিয়ে চলছে আলোচনা, গবেষণা, হাসি ঠাট্টা। সকলের আদর করা শেষ হলে প্রত্যাশা করে নিল। কোলাহলে এক প্রকার বিরক্ত হয়ে একটুখানি মনোযোগ দিয়ে বাচ্চাটিকে দেখার আশার প্রত্যাশা ওয়েটিং রুম থেকে বেরিয়ে করিডোরে চলে এলো। বসার জায়গায় ফাঁকা পেয়ে বসে মুগ্ধ দৃষ্টিতে ভাতিজিকে দেখলো, চুমু খেলো হাতে পায়ে, চোখে মুখে। বরাবরই বাচ্চা তার ভীষণ পছন্দের। অমনি পেছন থেকে পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, এ কি নিউবর্ন বেবি আপনার কাছে কেন? কি সব ডিসগাস্টিং কাজকর্ম করছেন? ন্যূনতম সেন্স নেই? প্রত্যাশা ভয় পেয়ে কেঁপে উঠল, নিজেকে সামনে নিয়ে বলল, কি করেছি? ডাক্তারটি রাগী সুরে বলল, আপনার গবেট মাথায় এসব ঢুকবে না। মানে? ডাক্তারটি ওকে তেমন পাত্তাই দিল না, যেন ভীষণ বিরক্ত ওর উপর। হার্ট অ্যাটাক ছাড়তেই দুজন নার্স ছুটে এলো। ডাক্তার সাফায়াত প্রচন্ড জোরে থমকে উঠলেন। কোথায় ছিলেন? নিউবর্ন বেবি এতক্ষণ যাবত এখানে, আর আপনারা কি করছিলেন? নিজের দায়িত্ব ভুলে গেলে মনে না পড়া পর্যন্ত কাজে যোগ দেবেন না, ওকে? আপনাদের জন্য হসপিটালের দুর্নাম হচ্ছে দিন দিন। নার্সরা ধমক শুনে কেঁপে উঠল। নিজেদের গাফিলতির জন্য মাথা নিচু করে রইল। ক্ষমা চেয়ে প্রত্যাশার কোল থেকে বাচ্চাটিকে নিয়ে দ্রুত বেবি কেয়ারে নিয়ে গেল। ডাক্তার সাফায়াত সেদিকে তাকিয়ে ফিরতেই দেখলেন বাসন্তী রঙের শাড়িতে দাঁড়িয়ে থাকা মানবীটির দিকে। তার দিকে কেমন রাগ নিয়ে তাকিয়ে আছে। মানবীটি কটমট করে ওর মুখের উপর বলে দিল, রাস্কেল ডক্টর। বলেই চলে যেতেই উদ্যত হতেই পেছন থেকে সাফায়াত বলল, এক্সকিউজ মি, কথাটা কি আমাকে বললেন? আপনি কি মিস্টার? কারণটা কি? বলতে বাধ্য নই। সাফায়াত চোয়াল শক্ত করে এগিয়ে এলো, স্টেথোস্কোপটা হাতে নিয়ে জোর গলায় বলল, কথাটা যেহেতু আমাকে বলেছেন তাহলে আপনি অবশ্যই বাধ্য, কারণ না দর্শিয়ে আপনি এখান থেকে যেতে পারবেন না। প্রত্যাশা নিজের চোখের চশমাটা ঠেলে নিল। খোলা চুলগুলো কানের পেছনে গুজে সোজা হয়ে দাঁড়িয়ে অকপটে প্রশ্ন ছিল, কারণ দর্শাবো না। কি করবেন আপনি? ডাক্তার সাখাওয়াত আচমকা উচ্চস্বরে হেসে ফেলেন। এরপর আচমকা থেমে গিয়ে নিচু গলায় বলল, না, আর কারণ দর্শিয়ে লাভ নেই, আপনি যেতে পারবেন। প্রত্যাশার আগে কাজ চলছে। ডাক্তারটার একটু আগের করা ব্যবহারে শক্ত গলায় তাই বলল, মেয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। আপনি উচ্চ পদে আছেন বলে নিচু পদস্থলের অসম্মান করবেন, সেটা কোনো শিক্ষিতর ভিতরে পড়ে না। বলেই চলে এলো। আসার পথে পেছনে তাকাতেই দেখলো ডাক্তারটি করিডোরের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ওর যাওয়া দেখছে। ঠোঁটের কোণে অদ্ভুত হাসি। প্রত্যাশার কাছে হাসিটা বেশ রহস্যময় ঠেকলো। করিডোর পেরিয়ে নিচের ক্যান্টিনে নামতেই দেখলো বাইরে বড় স্ক্রিনে তখনকার খটোমটো ডাক্তারটির হাস্যোজ্জ্বল চেহারা।
নাম পরিচয় দেখাচ্ছে। ও বিরক্ত হয়ে সেখান থেকে চলে এলো। এই লোকের চেহারা সে দেখতে চায় না। ব্যাগে ফোন বাজছে, প্রত্যাশা ধরল না। বসন্ত বরণ অনুষ্ঠানে সব বান্ধবীরা একসাথে ঘুরবে বলে ঠিক করেছিল, কিন্তু ভাবির এই অবস্থা আর ভাইজির প্রতি অসীম মমতা ছেড়ে প্রত্যাশা কোথাও যেতে রাজি না। বসন্তের এই উষ্ণ দিনে এত বড় উপহার, ওর সব আনন্দ যেন বহুগুণে বাড়িয়ে দিয়েছে। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা 7টা বেজে গেল প্রত্যয়ের। ছোট্ট তোয়ালেতে মোড়া শিশুটি হাত পা নেড়ে চিৎকার করে কাঁদছে। পুরো পৃথিবীকে জানান দিচ্ছে যেন তার আগমন। প্রত্যেকে দেখি মুশফিকা চৌধুরী পুত্রকে কাছে ডাকলেন, এগিয়ে ধরলেন নাতনিকে। কম্পিত হাতে বাচ্চাটিকে কোলে নিতে কেমন কেঁপে উঠল প্রত্যয়। এক অদ্ভুত অনুভূতিতেই হৃদযন্ত্রটা থমকে গেছে যেন। মেয়েটা কার মতো দেখতে হয়েছে সেটা ঠিক বুঝতে পারছে না। নিজের মতো নাকি সিরাতের মতো। মুশফিকা চৌধুরী ছেলেকে বললেন, নাতনি তার ছেলের মতোই হয়েছে। প্রত্যয় শুনে ভ্রু কুঁচকাল। মেয়ে মায়ের মতো হলেই তো ভালো ছিল। দুটোকে দেখে প্রাণ জুড়িয়ে যেত। প্রত্যাশা এসে ছোট্ট তোয়ালেতে মোড়ানো বাচ্চাটাকে ছো মেরে নিয়ে নার্সের করে দিয়ে ভাইকে বলল, ভাইয়া তুমি গিয়ে বেডে শুয়ে থাকো, হার্ট অ্যাটাক করে ফেলবে মনে হয়। প্রত্যয় চোখ রাঙালো বোনকে, কিন্তু এরপরই মেয়ের দিকে তাকাতেই নিজেকে শান্ত করে নিল সে। বাবা হয়ে গেছে সে, এখন আর আগের মতো কিছু করা যাবে না। নিজেকে সংযত করে প্রত্যয় ঢোক গেলে বলল, সিরাতের অবস্থা কি, সুস্থ তো? সি সেকশনের প্রয়োজন হয়নি, কালকে বাড়ি যেতে পারবো। প্রত্যয় ত্রস্ত পায়ে কেবিনের দিকে এগিয়ে গেল। মৃদু আলোয় দেখলো সিরাত ঘুমিয়ে চোখে মুখে ক্লান্তি লেপটে আছে। প্রত্যয় ওর মাথার কাছে টুল টেনে গিয়ে বসলো, চুমু খেলো ঘুমন্ত চোখের পাতায়। নড়ে চড়ে উঠে চোখ খুললো সিরাত। ওকে চোখের সামনে দেখে তক্ষুনি কেঁদে উঠল। এতদিন তো বাচ্চাকে প্রথম আপনিই কোলে নেবেন বলে কত নাটক না করলেন, আর আজ এতক্ষণে আপনার বাসায় আসার সময় হয়েছে? বাচ্চার বয়স তো 8 ঘন্টা পেরিয়ে গেল, সবাই কোলে নিয়েছে আপনি ছাড়া। প্রত্যয় ওর অভিযোগ শুনে হেসে ফেলল। ফার্স্ট হতে গিয়ে লাস্ট হয়েছি, আফসোসটা রয়ে গেল। যাই হোক, পরের বার আর ভুল হবে না। প্রত্যয় চোখ টিপল। সিরাত ক্ষুব্ধ নয়নে তাকাতেই বলল, আমাকে বাবা বানিয়ে দেওয়ার জন্য এক আকাশ ভালোবাসা মানবতার মাতা। সিরাতের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তখনই কেবিনের দরজায় ফাঁক দিয়ে গাল ফুলিয়ে তাকিয়ে থাকা সোহাকে দেখা গেল। প্রত্যয় গিয়ে ওকে কোলে তুলে নিতেই দেখলো বাচ্চাটার গাল ভেজা। অবাক হয়ে সে প্রশ্ন করলো, কে বকেছে? সোহা দুহাত দিয়ে চোখ মুছে বলল, না। সিরাত হয়তো ওর মনোভাব বুঝতে পারলো, সেজন্য কাছে ডেকে বলল, মায়ের কাছে আসো। সোহা এবার কেঁদে ফুপিয়ে উঠল। তোমার বাবু আছে, আমাকে আদর করবে আর না, তাই না? আমি জানি। প্রত্যয় ওর গালে চুমু খেলো। সবার আগে সোহা বাচ্চা আদর পাবে, এরপর বাকি সবাই। ঠিক আছে সোনা? সিরাতও হেসে ওকে নিজের কাছে বসে মাথায় হাত বুলিয়ে বলল, ওটা তো বোন হয় তোমার, বোন তোমার আদর চায়, ভালোবাসা চায়, দিবে না তুমি? সোয়া অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর গালে হাত রেখে ভাবুক গলায় বলল, দেব, তোমরা আমাকে আদর দিলে আমি বোনকে আদর দিব, ঠিক আছে? সিরাত আর প্রত্যয় একসাথে হেসে ফেলল। জো হুকুম। রাত 11টা। প্রত্যয় ঘরে এসে দেখলো সিরাতের দুই পাশে তার দুই মেয়ে ঘুমাচ্ছে। তিনজনের ঘুমন্ত চেহারাই নিষ্পাপ। সোহা এখন এখানেই থাকে। প্রত্যয়ই নিয়ে এসেছে ওকে। মৃদু হলদেটে আলোয় বেশ সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে দৃশ্যটুকু অবলোকন করার পর প্রত্যয়ের হঠাৎ মন বিষণ্ণ হয়ে গেল। এই দুই মেয়ে চক্করে বউকে সে কাছে পায় না। তবে আজ এক বুদ্ধি খেলে গেল মাথায়। দুই মেয়েকে এক পাশে সরিয়ে দিল সাবধানে এবং নিজে এসে শুয়ে পড়ল বউয়ের পাশে। পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে খোর লাগা কণ্ঠে বলল, এতদিনে আমার ঘরটা পূর্ণ হলো। সিরাত উঠে গেল। প্রত্যয়ের কাণ্ড দেখে হতবাক হয়ে বলল, বোধ বুদ্ধি লোপ পেয়েছে? আপনি এখানে কি করেন? প্রত্যয় অভিমানী গলায় বলল, পেয়েছে। আমাকে সবসময় দূরে রাখো কেন? ওদের মতো আমিও তোমায় বুকে নিয়ে ঘুমাতে চাই, বুঝো না কেন? সিরাত কটাক্ষ করে বলল, বুড়া বয়সে ভীমরতি ধরেছে নাকি? সরুন তো, ছোটটার ঘুম ভাঙলে শেষ, চিৎকার করে বাড়ি মাথায় করবে। প্রত্যয় শুনেই শক্ত করে ওকে জাপটে ধরল। করুক, আমিও আজ তোমাকে নিয়েই ঘুমাবো। আরে কি বাচ্চামো শুরু করেছেন? প্রত্যয় অন্যরকম স্বরে বলল, স্বামীর জন্য দয়ামায়া নেই, অভুক্ত তৃষ্ণার্ত পিপাসার্ত প্রাণী প্রার্থী আমি, একটু তো বুঝো। কাছে আসো মেয়ে। সিরাত লজ্জায় লাল হয়ে গেল। ওর মুখ চেপে ধরে কম্পিত কণ্ঠে শুধালো, বাচ্চাগুলো উঠে যাবে। উঠবে না? প্রত্যয় নিচু কণ্ঠে বলতেই লাজুকলতা মুখ বুঝল ওর বুকে।
খেপে ওঠে হৃদযন্ত্র। নিঃশ্বাসের গাঢ় অনুভূতিতে মিলিয়ে যায় নিস্তব্ধ রাত্রিতে। এরপর সীমাহীন প্রেম আর ভালোবাসায় কেটে যেতে লাগলো সময়, দিন, মাস, বছর।